ঘটনার সময়কাল 2001 সাল। রকি ভাইয়ের মামা বাড়িতে সদস্য সংখ্যা 3 জন: রকি ভাইয়ের নানি, খালামণি এবং তার মামা। বাড়ির পেছনে একটি পুকুর রয়েছে, সেরকম পানি নাই, অনেকটা শুকিয়ে গেছে, ফলে কেউ ব্যবহার করে না ওটা। সেখানে কিছুটা ঝোপঝাড়ও হয়েছে, আর এর পাশেই রয়েছে একটি কবরস্থান। রকি ভাইয়ের মামা ছিলেন বেশ সাহসী এবং শক্তিশালী একজন মানুষ। ওই সময় মানে 2001 সালে ওনার বয়স আনুমানিক 22 কি 23 বছর। ওনার মামা পেশায় ছিলেন একজন কৃষক। ওনার মামার কয়েকটি গরু ছিল। যিনি সকালবেলা গরু নিয়ে মাঠে যেতেন, এরপর মাঠের মধ্যে গরুগুলো বেঁধে রাখতেন, তারপর মাঠে কৃষি কাজ করতেন। যখন সূর্যটা মাথার উপরে চলে আসতো, তখন কিছু ঘাস কেটে নিতেন রাতের বেলা গরুর খাবারের জন্য। তারপর গরুকে গোসল করিয়ে দিতেন, তারপর গরুকে আবার মাঠের মধ্যে বেঁধে রাখতেন। এরপর ঘাসগুলো গোল করে আটি বানিয়ে মাথায় করে বাড়িতে এনে গোয়াল ঘরে রেখে দিতেন। সন্ধ্যা গড়ানোর আগে গরু নিয়ে আবার বাড়িতে চলে আসতেন। এটা ছিল তার নিত্য নৈমিত্তিক ঘটনা, এবং এভাবে উনি ওনার জীবনযাপন করছিলেন। একদিনকার ঘটনা, সন্ধ্যা হয়ে যায় কিন্তু মামা গরু নিয়ে আর বাড়িতে আসছে না। পরিবারের সদস্যরা কিন্তু চিন্তিত হয়ে পড়ে। এত সময় লাগার তো কথা না, মামা তো সন্ধ্যা হওয়ার আগেই গরু নিয়ে বাড়ি ফেরত আসে। তখন এই রকি ভাইয়ের নানি সিদ্ধান্ত নেন উনি মাঠে যাবেন। হাতে একটি টর্চ লাইট নেন। তখন এই রকি ভাইয়ের খালামণি সাথে যাওয়ার কথা বলেন, কিন্তু রকি ভাইয়ের নানি বলেন যে তুই বাসায় থাক, আমি পাশের বাসার সোহেলকে সঙ্গে নিয়ে যাব। এই সোহেল হচ্ছে এই রকি ভাইয়ের মামার খুব কাছের একজন বন্ধু। সোহেলকেও রকি ভাই মামা বলে ডাকতেন। এরপর এই রকি ভাইয়ের নানি এবং সোহেল মামা আনোয়ার মামাকে খুঁজতে বের হন। মাঠে গিয়ে দেখলেন গরু তো ঠিকই মাঠে বাঁধা, কোনো বাড়ির গরু নাই, শুধু এই আনোয়ার মামার গরুই বাঁধা। কিন্তু আনোয়ার মামা কোথায়? গরুগুলো নানিকে দেখে কিন্তু শব্দ করতে থাকে, কারণ নানিকে গরুগুলো চিনতো। অনেকক্ষণ অন্ধকারের মধ্যে আছে, হঠাৎ করে পরিচিত লোক দেখে গরুগুলো শব্দ করছে। তখন আশেপাশে এই আনোয়ার মামাকে অনেক খোঁজা হলো, কিন্তু আনোয়ার মামার কোনো খবর নাই। তারপর এই সোহেল মামা এবং নানি গরু নিয়ে বাড়িতে চলে আসেন। পরদিন এই রকি ভাইয়ের নানি এবং এই আনোয়ার মামার ঘনিষ্ঠ সকল বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করেন, খোঁজ খবর নেন, কিন্তু সবাই বলে যে না, এই আনোয়ার মামা ওনাদের কারোর সাথে যাননি, কারোর সাথে দেখাও করেননি। বিশেষ করে যেদিন উনি উধাও হয়ে গেলেন। এরপর এলাকাবাসী কয়েক ভাগে ভাগ হয়ে সারাদিন খুঁজলো, কিন্তু দিন শেষে হতাশা নিয়ে বাড়ি ফিরতে হলো। এরপর দিন আরো লোক সংখ্যা বাড়িয়ে কয়েক ভাগে ভাগ হয়ে এই আনোয়ার মামাকে সবাই খুঁজতে লাগলো, কিন্তু কেউ তার কোনো খোঁজ পেল না। পরের দিনকার ঘটনা, ঠিক 3 দিনের মাথায় সমস্ত শরীর ভেজা, এই ভেজা শরীর নিয়ে আনোয়ার মামা বাড়িতে আসলেন। পাড়া মহল্লার সবাই এই আনোয়ার মামার আগমনের বার্তা পেয়ে সবাই তাকে দেখতে চলে এলো। এরপর আনোয়ার মামা বললেন যে আমি গরু আনতে যাওয়ার পথে হঠাৎ করে আমার খুব ঘুম আসে। নিজের অজান্তেই আমি একটি গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর আমি নিজেকে আবিষ্কার করি বাড়ির পেছনের পুকুরের মধ্যে। লিসেনার্স, এই পুকুরটার কথা কিন্তু আমরা শুরুর দিকে বলেছি, বাড়ির পেছনে পুকুর রয়েছে। তখন এই আনোয়ার মামা বললেন যে আমি সঙ্গে সঙ্গে পুকুর থেকে উঠে বাড়িতে চলে আসি। এর বাইরে আমার আর কিচ্ছু মনে নেই। আনোয়ার মামার এই কথা শুনে পরিবারের সদস্যরা বলে যায়, আনোয়ার বলেটা কি, ও কয়েকদিন ধরে নাই, ও ঘুমিয়ে পড়লো, তারপর জ্ঞান ফিরে দেখে বা ঘুম থেকে উঠে দেখে পুকুরের মধ্যে, পুকুর থেকে উঠে বাড়িতে চলে আসলো। এর মাঝে তো কয়েকদিন পেরিয়ে গেছে। বুঝতে পারলো সবাই যে এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এই কারণে একজন হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হলো। মাসখানেক একদম স্বাভাবিক ছিল। এর মধ্যে একদিন সকালবেলা এই রকি ভাইয়ের নানি এই আনোয়ার মামাকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকতে গেলেন। নানি আনোয়ার মামার ঘরে গিয়ে দেখেন যে আনোয়ার মামা বিছানায় নাই। এত সকালবেলা এই আনোয়ার মামা তো ঘুম থেকে ওঠার লোক না,
আর যদি উৎসেও থাকেন তাহলে গেলটা কোথায়? আবার শুরু হলো চারিদিকে খোঁজাখুঁজি। কোথাও আনোয়ার মামার খোঁজ মিলছে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু আনোয়ার মামা আর আসে না। বাড়ির সবাই আবার চিন্তা শুরু করলো, কোথায় গেল আনোয়ার? তখন এই রকি ভাইয়ের নানি গিয়ে গ্রামের লোকদেরকে এই বিষয়টা আবার বলেন এবং উনি বলেন যে ঘরে আমরা দুজন মহিলা মানুষ, ছেলেটা কোথায় গেল বুঝতে পারছি না, ওরে খুঁজতে আপনারা একটু সাহায্য করুন। আমরা এখন কিভাবে খুঁজবো, পুরুষ লোক তো নাই বাসায় এখন। তখন আবারও গ্রামের কিছু লোকজন মিলে আনোয়ার মামাকে খোঁজা শুরু করলো। এভাবে অনেক রাত পর্যন্ত খোঁজা হলো, কিন্তু আনোয়ার মামার কোনো খোঁজ পাওয়া গেল না। পরদিন আবারও সবাই বিভিন্নভাবে খোঁজাখুঁজি করলো, কিন্তু এবারও শুধুই হতাশা। তৃতীয় দিন সকালবেলা আনোয়ার মামা বাড়িতে ফেরেন। কোথায় ছিল, কি খেয়েছে না খেয়েছে আল্লাহ ভালো জানেন। তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে উনি উত্তর দেন না। আনোয়ার মামার সবচেয়ে কাছের বন্ধু হলো সোহেল। এই সোহেল মামা একদিন আনোয়ার মামাকে খুব ভালোভাবে ধরে। উনি বলেন, এই তুই হুটহাট করে যাস কোথায়, কোথায় গিয়ে থাকিস, সব আমাকে বল। তখন আনোয়ার মামা কথা ঘুরিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। মানে সোহেল মামা এমন ভাবে ধরেছেন তাকে, কোনোভাবেই এভাবে আর উনি মানে কথা ঘোরাতে পারবেন না। পরে আনোয়ার মামা বলেন যে আমি যে কোথায় যাই আমি নিজেও জানি না, একটি মেয়ে এসে আমাকে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে জায়গার পরিবর্তন ঘটে যায়। মাঝে মাঝে আমি বুঝতে পারি, আবার মাঝে মাঝে আমি বুঝতে পারি না। এর কারণ হলো কিভাবে যেন আমি ঘুমিয়ে যাই বা কেউ আমাকে ঘুম পাড়িয়ে দেয়। যেখানে আমাকে নিয়ে যায় সেখানকার সবকিছু অপরিচিত। একটি মেয়ে আমার সাথে দেখা দেয়, আমার সব ধরনের খোঁজ খবর রাখে। এদিকে আনোয়ার মামার এই সমস্ত কথা সোহেল মামা কোনোভাবেই বিশ্বাস করেন না। এক পর্যায়ে সোহেল মামা বলেন, তুই যদি বাস্তবে আমাকে দেখাতে পারিস তাহলে বিশ্বাস তো করবই, এবং বাজারের সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। তখন আরো আনোয়ার মামা বলে যে ঠিক আছে যা, আমি তোকে দেখাবো। তখন আনোয়ার মামার বন্ধু সোহেল মামাকে তার নির্দিষ্ট কোনো রাত্রে দেখা করতে বলে এবং নির্দিষ্ট একটা সময় বলে দেন যে এই সময় দেখা করতে হবে। তো যে কথা সেই কাজ। সোহেল মামা কথা মতো আনোয়ার মামার দরজায় হাজির। আনোয়ার মামা তার বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ির পেছনের বাগানের পুকুরের কাছে নিয়ে গেলেন। এই পুকুরের কথা কিন্তু আমরা কিন্তু এর আগেও বলেছি লিসেনার্স। ওনারা যখন পুকুরের কাছে দাঁড়ালেন তখন পুকুরের মধ্যে সুন্দর একটি রাস্তা হয়ে গেল। এই রাস্তার শেষ মাথায় একটি মেয়ে হাত দিয়ে ইশারা করে আনোয়ার মামাকে ডাকলো। এই কাণ্ড দেখে সোহেল মামা তো প্রচন্ড ভয় পান এবং সাথে সাথে উনি সেন্সলেস হয়ে যান। তখন আনোয়ার মামা ওই মেয়ের ডাকে সাড়া না দিয়ে দ্রুত সোহেল মামাকে কোনোমতে কোলে তুলে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসেন। পরদিন সোহেল মামার প্রচন্ড জ্বর, যদিও বা এই জ্বর বেশি দিন স্থায়ী ছিল না, ভালো হয়ে গিয়েছিলেন। মূলত জ্বর চলে যাওয়ার পর ওই রাত্রে উনি কি দেখেছিলেন এটা বিস্তারিত ভাবে সবাইকে অবহিত করেন। তখন কয়েকজন ময়মুরব্বী এই রকি ভাইয়ের নানিকে বলেন যে আনোয়ারের সাথে এর আগে অস্বাভাবিক ঘটনা ঘটেছে, ভালো কোনো ওঝা কবিরাজ দেখাও। এর মধ্যে একদিন আনোয়ার মামা পুকুরে গোসল করতে গেলেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, আনোয়ার মামা আর বাড়িতে ফেরত আসেন না। পরিবারের সদস্যরা আবার দুশ্চিন্তা করা শুরু করেন, চারদিকে খোঁজাখুঁজি। এক পর্যায়ে স্থানীয় লোকজন পুকুরে নেমে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করেন, কিন্তু সবাই ব্যর্থ হন। সিদ্ধান্ত হয় পুকুরে নেমে যেহেতু আনোয়ার উধাও হয়ে গেছে, পুকুরের পানি সেচ দিয়ে একদম সরিয়ে ফেলতে হবে, দেখতে হবে আনোয়ার কোথায় গেল। এরপরে পানি সরানোর মেশিন লাগানো হয়। পুকুরের সব পানি সরিয়ে আনোয়ার মামাকে আর পাওয়া গেল না। তখন কেউ কেউ ধারণা করেন এসব অস্বাভাবিক লক্ষণ। তখন গ্রামের ময়মুরব্বীরা বলেন, আমরা তো আগেই বলেছিলাম তোমাদেরকে যে ভালো কাউকে দেখাও, এখন এই ধরনের সমস্যা কতদিন চলবে, আর যদি ফেরত না আসে তখন কি হবে? একদিন, 2 দিন, 1 সপ্তাহ চলে যায়, আর এই 1 সপ্তাহের মাথায় আনোয়ার মামা ভেজা শরীরে বাড়িতে আসেন। মনে হচ্ছিল এখনই উনি গোসল করে আসলেন,
কিন্তু মাঝখানে কেটে গেছে কিন্তু 1 সপ্তাহ। তখন পরিবারের সদস্যরা অবাক হয়ে তাকে দেখছে। রকি ভাইয়ের নানি তো দৌড়ে গিয়ে আনোয়ার মামাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গ্রামের লোকজনও ভিড় করা শুরু করে বাড়িতে। তখন প্রথমবারের মতো আনোয়ার মামা সবাইকে সবকিছু খুলে বলেন। আনোয়ার মামা বলেন, আমাকে একটি জিন পছন্দ করে, সে মাঝে মাঝে আমাকে নিয়ে যায়, তার সাথে আমি এতদিন ছিলাম। একদিন জিনটি আমাকে নিয়ে ভ্রমণে বের হয়। পথের মধ্যে অচেনা একটি জায়গা থেকে ফেরার পথে একজন সাধু বেশে কাউকে দেখতে পাই। তার মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি, সুন্দর ও অপরূপ চেহারা, মাথায় টুপি নেই, বাবরি চুল রয়েছে। এই সাধু উনি একটি গাছের নিচে বসা ছিলেন। হয়তো উনি দরবেশ টাইপের কেউ হবেন, আল্লাহর একজন প্রিয় পাত্র। ওই সাধু আমাকে তার দিকে ইশারা করেন। তখন আমি ওই জিনটিকে অনুরোধ করে একটু দাঁড়াতে বলি। এরপর আমি ওই সাধুর কাছে গেলাম। তখন সাধু আমাকে বললেন, হে আদম সন্তান, তুমি কি কারণে এই জিনের সাথে রয়েছো? তুমি কি ইচ্ছা করছো যে তার সাথে একসাথে থাকবে? তুমি কি জানো এর তাৎপর্য কি, এর গুরুত্ব কি, এর পরিণাম কি? তোমার মঙ্গলের জন্য এই পথ থেকে তুমি সরে যাও, তাহলে তোমারও মঙ্গল, তোমার পরিবারের মঙ্গল, আর এই জিন মেয়েটারও মঙ্গল। তখন নাকি আনোয়ার বাবা বলেন যে আমার ইচ্ছাতে কিছু হচ্ছে না, আমি কোথায় যাব? এখানকার তো আমি কিছুই চিনি না, আর আমি চাইলেও তো একা একা বাড়িতে ফিরতে পারবো না। তখন ওই সাধু বলেন, আমি সব জানি। এরপর সাধু ওনাকে নাকি একটি তাবিজ দেন এবং বলেন, এই তাবিজ জাতীয় জিনিসটা স্থায়ীভাবে তোমার ডান হাত ছিদ্র করে ঢুকিয়ে নিবা এবং সেলাই করে নিবা, যাতে এটি আর কখনোই বের না করা যায়। আস্তে আস্তে এটি তোমার শরীরের সাথে মিশে যাবে। আর এই জিনিসটি যতক্ষণ তোমার শরীরে ঢুকানো না হবে ততক্ষণ পর্যন্ত এর কার্যকারিতাও শুরু হবে না। এটা তুমি নাও, চুপচাপ তার সাথে চলে যাও, সে এখন কিছুই বুঝতে পারবে না। এই কথাগুলো আনোয়ার মামা সকলকে বলেন এবং ওই জিনিসটাও কিন্তু আনোয়ার মামার সাথে করে নিয়ে এসেছিলেন। এরপর এই রকি ভাইয়ের নানি একজন চিকিৎসক ডেকে ওই সাধুর কথা অনুযায়ী আনোয়ার মামার ডান হাতের একটা জায়গায় ওই জিনিসটি ঢুকিয়ে দিয়ে সেলাই করে দেন। ওই জিনিসটি যে তার শরীরে ঢোকানো হলো, ওই জায়গাটা যে ফুলে থাকবে বা অস্বাভাবিকতা যে থাকবে এমন কিছুই কিন্তু ছিল না। অদ্ভুত এক ব্যাপার। এরপর থেকে ওই জিনটি এই আনোয়ার মামার নাকি কাছে আসতে পারতো না, কিন্তু দূর থেকে ডাকতো আর বলতো, আনোয়ার, তুমি ওই জিনিসটা তোমার শরীর থেকে ফেলে দাও, আমার কাছে আসো। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে আসতো। ওই জিনের অনেক কষ্টের কথা বলতো। এই আনোয়ার মামাকে নাকি অনেকভাবে বোঝানোর চেষ্টা করত। মাঝে সবকিছু ঠিকঠাক খুব সুন্দরভাবে কাটলো বেশ কিছু বছর। এদিকে এই রকি ভাইয়ের খালামণির বিয়ে হয়ে গেল, এদিকে ঘরের মধ্যে নানি একা। আনোয়ার মামাকেও বিয়ে করিয়ে দেওয়া হয়। দেখতে দেখতে আনোয়ার মামার 2টি কন্যা সন্তান হলো। তারাও আস্তে আস্তে বড় হতে লাগলো। এখন পরিবারের সদস্য বাড়ল, মোট 5 জন, একটা সুখী পরিবার। এর বহুদিন পর শুরু হয় কিছু সমস্যা। এই যে রকি ভাই, ওনারা 2 ভাই, উনি ছোট আর ওনার আপন বড় ভাইয়া রয়েছে। তো ওনার আপন বড় ভাইয়া মামা বাড়ি বেড়াতে যান। এক রাতে হঠাৎ করে ওনার মামার ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙে অদ্ভুত এক শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনে। এই আওয়াজ যত সময় যাচ্ছে তত তীব্র হচ্ছে। আনোয়ার মামা প্রথমে কিছু বুঝতে পারেননি। উনি ভেবেছেন আওয়াজটা হয়তো বা অন্য কোথা থেকে আসছে, বা কোথা থেকে আসে এটা তো বুঝতে পারছেন না উনি। এটা ভেবে উনি ঘরের লাইট জ্বালালেন। লাইট জ্বালানোর পর আর কোনো আওয়াজ নাই। তারপর আনোয়ার মামা কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়েন। পরদিন রাতে আবারও ওনার ঘুম ভেঙে যায়। এবারও ঠিক একই রকম একটি শিশুর কান্না মাখা সুরে। কিন্তু এবার শুধু আনোয়ার বাবার ঘুম ভাঙেনি, আনোয়ার মামার স্ত্রী মানে মামিরও ঘুম ভেঙে যায়। 2 জন ঘুম থেকে উঠে একসঙ্গে এই কান্নার আওয়াজ শুনতে পান। যত সময় যাচ্ছে ততই আওয়াজটা তীব্র হচ্ছে, মনে হচ্ছে কান ফেটে রক্ত বের হয়ে যাবে। মনে হচ্ছিল এই আওয়াজে এলাকাবাসীর ঘুম হারাম হয়ে যাচ্ছে। তখন মামি বলেন,
এই দেখো তো এত রাত্রে কোন বাড়ির বাচ্চা আমাদের এখানে এসে কান্না করছে। কিন্তু সত্যি বলতে এই মামা এবং মামির মধ্যে অজানা কোনো কিছুর একটা ভয় কাজ করছিল, যেটা ওনারা কাউকে বলছিলেন না। তখন আনোয়ার মামা ঘরের লাইট জ্বালিয়ে দরজাটা খোলেন। দরজাটা খোলার সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে গেল। এরপর তারা দুজন ভাবলেন যে পাশের বাড়ির তো কোনো বাচ্চা নাই, তাহলে কান্না করে কে, আর আমাদের বাড়ির পাশেই বা কেন। যাই হোক, ওই রাত্রে আর কিছু না ভেবে আনোয়ার মামা এবং মামি ঘুমিয়ে যান। পরদিন মামি আশেপাশে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবেশীর সবাই তারা বললেন যে না তো, এত রাত্রে আমাদের বাড়ির কোনো বাচ্চা তো কান্নাকাটি করেনি। আর বাচ্চা তো অধিকাংশ বাড়িতে ছিলও না, মানে অত ছোট বাচ্চা। ওনারা তো কান্নার আওয়াজ শুনে বুঝতে পেরেছিলেন যে এই বাচ্চার বয়স কত হতে পারে, কিন্তু ওই টাইপের বাচ্চা তাদের একদম আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেখানে ছিল না, ছিল দূরে ছিল, সেখানেও খোঁজ খবর নিয়েছিলেন, কিন্তু তাদের কোনো বাচ্চা এত রাত্রে কান্নাকাটি করেনি। এই সমস্ত তথ্য শুনে আনোয়ার মামা এবং মামি ওনারা খুবই হতভম্ব হয়ে যান এবং আরো ভয়ানক কিছু কি ঘটবে এই বিষয় চিন্তা করে বেশ আতকে ওঠেন ওনারা। ওই রাত্রে আবারও একই আওয়াজ, একটি শিশু বাচ্চার কান্নার আওয়াজ। মামা মামি শব্দ পেয়ে ওনাদের দুজনের ঘুম ভেঙে গেল। এবার আর মামা ঘরের লাইট জ্বালালেন না। উনি বুদ্ধি করে খুব কৌশলে এই কান্না করা বাচ্চাটিকে হাতে নাতে ধরার সিদ্ধান্ত নেন। তখন মামি অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে এত রাত্রে এসব করা ঠিক হবে না, যদি কোনো বিপদ আসে। কিন্তু মামা তখন খুব রাগে ক্ষোভে জ্বলছিলেন। মামা বললেন, কে এরকম করে সেটা জানতে হবে, এর জ্বালায় ঠিক মতো ঘুমাতে পারি না কয়েক রাত। আসলে এই আনোয়ার মামা সারাদিন কাজকর্ম খাটাখাটুনি করে শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়ে। রাত্রে যখন ক্লান্ত শরীরে ওনার চোখ লেগে আসে ঘুমে, তখন এই কান্নাকাটির আওয়াজ শুনলে কার ভালো লাগবে। মা কি করেন, রাগের মাথায় ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসেন, কিন্তু কিছুই দেখতে পান না। কিন্তু অন্য যে কয়েকদিন, যেমন লাইট জ্বালানোর পর দরজা খোলার পর কান্নার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল, এবার তা হচ্ছে না, কান্নার আওয়াজ কিন্তু আসছে। একটু খোঁজাখুঁজি করার পর উনি ঘরের মধ্যে আসেন। তখন আনোয়ার মামা স্পষ্ট বুঝতে পারেন এই কান্নার আওয়াজ ঘরের মধ্যে থেকেই এবার আসছে, এবার আর বাইরে থেকে নয়। তখন মামা বোঝার চেষ্টা করেন যে কোন জায়গা থেকে শব্দটা আসছে। এরপর দেখা গেল এই যে রকি ভাইয়ের যে বড় ভাই, উনি যে ঘরে ছিলেন, ওই ঘর থেকে এই ভয়ঙ্কর আওয়াজ আসছে। তখন আনোয়ার মামা আর মামি চুপি চুপি এই রকি ভাইয়ের বড় ভাইয়া যে রুমে ছিলেন সেই রুমে ঢুকলেন। যখন ঢুকেছেন তখন এই রকি ভাইয়ের বড় ভাই উনি বসে আছেন এবং মামা মামির দিকে তাকান। চোখগুলো এত বড় করে নাকি তাকিয়েছিল যে মনে হচ্ছিল এই যে রকি ভাইয়ের বড় ভাইয়ের চোখগুলো বেরিয়ে আসবে। আর ঠিক তখনই এই রকি ভাইয়ের বড় ভাই জোরে জোরে হাসতে শুরু করে, প্রচন্ড জোরে জোরে হাসতে থাকে, খুব ভয়ঙ্কর হাসি ছিল। আর এই রকি ভাইয়ের বড় ভাইয়ার হাতে একটি দুধের শিশু, এই শিশুটি কান্না করছে। তখন আনোয়ার মামা এবং মামি বিষয়টি বুঝতে পারে, কিন্তু আনোয়ার মামা এতটা ভয় পেয়েছে যে ওনার হাত পা থরথর করে কাঁপছে। তবুও আনোয়ার মামা এই রকি ভাইয়ের বড় ভাইয়াকে ধরার জন্য একটু সামনে পা বাড়ায়। তখনই রকি ভাইয়ের বড় ভাই দাঁড়িয়ে পাগলের মতো আচরণ শুরু করে। এই দৃশ্য দেখার পর আনোয়ার মামা সামনে কদম রাখার সাহস করলেন, এক পাও আগে বাড়লেন না। কিন্তু রকি ভাইয়ের বড় ভাইয়াকে কোনো রকমে দমানো যাচ্ছিল না। হঠাৎ করে রকি ভাইয়ের বড় ভাই বলে ওঠে অদ্ভুত এক কণ্ঠে, আনোয়ার, তোর সন্তানকে নিবি না? এই নে তোর সন্তান। এই যে মামি দাঁড়িয়ে আছে, মামি এই কথার এই ভয়ঙ্কর পাগলামি দেখে প্রচন্ড জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে এখানে পড়ে যান। আর ওই সময়ে এই রকি ভাইয়ের বড় ভাইও সেন্সলেস হয়ে পড়ে যান। এদিকে মামির চিৎকার শুনে রকি ভাইয়ের নানি এবং মামাতো বোন দৌড়ে আসে। তারা এসে দেখে যে মামি সেন্সলেস হয়ে পড়ে আছেন মাটিতে। তখন এই আনোয়ার মামা উনি বলে ওঠেন, মানে ওই সময়
ওনার যে মেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন এই ওনার মেয়েকে বলে ওঠে যে আর কথা বাড়াস না, আগে তোর মাকে নিয়ে ঘরে যা। তখন এই আনোয়ার মা ভাইয়ার কাছে আসেন, মানে বড় ভাইয়ের কাছে আসেন, দোয়া দরুদ করে ফু দেন, পানি ছিটা দেন, জ্ঞান ফেরে। কিন্তু এই রকি ভাইয়ের বড় ভাইয়া সেভাবে কিছুই বলতে পারেনি। সে বলে যে কই, আমি তো কিছু জানি না, কি হয়েছে কিছুই তো মনে নাই আমার। যাই হোক, পরদিন এই আনোয়ার মামা ভাইয়াকে বলল এখানে থাকলে তো সমস্যা হবে, দ্রুত বাড়ি যা। এরপর একদিন মামা বাড়িতে, মানে রকি ভাইয়ের মামা বাড়িতে ওনার খালামণি বেড়াতে আসেন। বলে রাখা ভালো, বাড়ির মধ্যে একটি বড়ই গাছ ছিল। বড়ই গাছটা এমন ভাবে ছিল যে চাইলে খুব সহজেই চেকে উঠতে পারে। তখন আবার পাকা বড়ই গাছে ছিল, মানে বড়ই যখন পাকে এই সিজনটা ছিল। তো খালামণি বড়ই পাড়ার জন্য গাছে উঠে গেলেন। আর এই খালামণি ছোটবেলা থেকে এই বড়ই গাছটিতে বহুবার উঠেছেন, ফলে খালামণির অভ্যাস আছে এই গাছে উঠতে। সত্যি কথা বলতে গ্রামের মেয়েরা কিন্তু টুকিটাকি এরকম ছোটখাটো গাছে কিন্তু উঠতেই পারে, যেমন পেয়ারা গাছ, তারপরে এরকম বড়ই গাছ, ছোট ছোট আম গাছ, এরকম আর কি। যাই হোক, রকি ভাইয়ের খালামণি গাছে উঠলেন। হঠাৎ করে একটা মহিলা গাছের উপরে এসেই খালামণিকে বলে, এই বাচ্চা নিবি না, নে বাচ্চা কোলে নে। এই দৃশ্য দেখে খালামণি জোরে চিৎকার দিয়ে গাছ থেকে নিচে পড়ে যান। প্রচন্ড আঘাত পেয়েছিলেন মেরুদণ্ডে, পায়ে, কোমরে। দীর্ঘদিন কিন্তু খালামণি অসুস্থ ছিলেন, আস্তে আস্তে উনি সুস্থ হয়েছেন আল্লাহর রহমতে। তো খালামণির চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে আসেন। সবাই এসে দেখেন যে খালামণি বাড়ির উঠোনে পড়ে আছেন আর কান্না করছেন প্রচন্ড ব্যথায়। উঠানে এইভাবে পড়ে আছেন, সবাই দেখে অবাক হয়ে যান যে এই গাছে সে তো অনেকবার উঠেছে, কি হলো হঠাৎ করে, তাই এই অবস্থা কেন? তখন ওই অবস্থাতেই খালামণি বিষয়টি সকলকে অবগত করেন যে উনি গাছে ওঠার পর হঠাৎ করে গাছের উপর একজন মহিলাকে এই অবস্থায় দেখেছেন এবং তাকে এইটা বলেছে। তখন সকলেই ভয়ে চুপ হয়ে পড়ে, সবাই বিষয়টি বুঝতে পারে, সবাই খুব ভয় পায়। এর কয়েকদিন পর থেকে প্রায় প্রতিদিনই এই আনোয়ার মামা স্বপ্নের মধ্যে ওই মহিলাকে দেখ। ওই মহিলা জিনটি এসে বলতো, আনোয়ার, তোরা মানুষরা এত স্বার্থপর, আমাকে রেখে তুই বিয়ে করে নিলি, এটা তুই কিভাবে পারলি? আমি তোকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তোর ইচ্ছাই তো আমরা বিয়ে করেছি, আমি তো তোকে বিয়ে তো জোর করি নাই, তোর ইচ্ছায় বিয়ে হলো। তাহলে এখন বল আমি কোন দোষটা করলাম? তোর সন্তানকে নিয়ে আসছি, কোলে নিবি না? তোর হাতের ভিতর যে জিনিসটা আছে ওটা ফেলে দিয়ে আমার কাছে চলে আয়, আমার কথা শোন। শুধু দুনিয়ার কথা চিন্তা করবি, আমার বাচ্চাটার কথা একবারও চিন্তা করবি না? আচ্ছা বলতো, এই নিষ্পাপ বাচ্চাটির বাবার ভালোবাসা কি কখনোই পাবে না? সে কি বাবার ভালোবাসা পাওয়ার দাবিদার নয়? একজন মা বোঝে সন্তানের কষ্ট, আর আমি তোকে বলে দিয়ে গেলাম তোর হাতের ভিতরে থাকা ওই জিনিসটা খুলে ফেলে দিস। এই একই ধরনের স্বপ্ন আনোয়ার মামা প্রতিদিন দেখত, কিন্তু আনোয়ার মামা এগুলো আমলে নিত না। কিন্তু এরপর আনোয়ার মামার স্ত্রী, মানে রকি ভাইয়ের মামিও প্রতিদিন স্বপ্নে ওই মহিলাকে দেখা শুরু করে। মহিলার স্বপ্নের মধ্যে এসে বলতো, ছেড়ে দে রে, ছেড়ে দে, আমার সন্তানকে এতিম করিস না। মামি স্বপ্নের বিষয়টি আনোয়ার মামাকে জানান, কিন্তু মামা বিষয়টি আমলে নেন না। মামা বলতো, আরে স্বপ্ন তো স্বপ্নই। এর ঠিক এক সপ্তাহ পর এই আনোয়ার মামার দুইটা মেয়ে ছিল। বড়জনের নাম হচ্ছে সুরভি। একদিন সকালবেলা, তবে 10টা-11টা বাজে, তখন এই রকি ভাইয়ের নানি সুরভিকে ঘরে ডাকতে চান, কারণ অনেকক্ষণ হয়ে গেল সে ঘর থেকে বের হচ্ছে না। রকি ভাইয়ের নানি গিয়ে দেখেন যে সুরভির দেহটা ঘরের সিলিং এর সাথে ঝুলছে, নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে মারা গেছে। নানি বৃদ্ধ মানুষ, কি করবেন বুঝতে পারছিলেন, শুধু একটি চিৎকার দিয়ে ওইখানেই সেন্সলেস হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা আসেন, কিন্তু আসলে সুরভি আরো অনেকক্ষণ আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছেন। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন, সারা বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। গ্রামের লোকজন আসা শুরু করে, বাড়িতে শোকের ছায়া নেমে আসে। কেউই এই অকাল মৃত্যু মেনে নিতে পারেনি, কারণ সুরভি খুবই একজন ভদ্র মেয়ে ছিল, কারোর সাথে কোনো শত্রুতা ছিল না,
কোনো ঝগড়া ছিল না। আর আত্মহত্যা করার মতো কোনো ধরনের কোনো বিষয়ই তার মধ্যে কাজ করেনি। না ঝগড়াঝাটি, না অন্য কোনো সমস্যা, কিচ্ছু ছিল না। তাহলে কেন সে আত্মহত্যা করলো? মেয়েটি তো রাতের বেলা খাবার খেলো, একদম স্বাভাবিক, কোনো সমস্যা নাই। কিন্তু কেন হঠাৎ করে মারা গেল? তার এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না, আর মেনে নেওয়ার কথাও নয়। সুরভি মারা যাওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যেই জানাজা এবং দাফন কাজ সম্পূর্ণ করা হয়। আত্মীয় স্বজনরা মৃত্যুর খবর পেয়েছিল, আর এত তাড়াহুড়া করার উদ্দেশ্যও ছিল। অনেকে আত্মীয় স্বজনরা এসে তার শেষ দেখাটা দেখতে পারেনি, কারণ দেরি করলে বিভিন্ন ধরনের আইনি জটিলতা রয়েছে, বিভিন্ন ধরনের বিষয় জিজ্ঞাসাবাদ করবে, অনেকে হেনস্থার শিকার হবে, আবার এই লাশ কাটাছেঁড়া করবে। আর পরিবারের সদস্যরা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আগাতে চাচ্ছিলেন না, কারণ তাদের কোনো শত্রু ছিল না। আর সুরভির মৃত্যুটা যে অস্বাভাবিক ছিল, কোনো মানুষের দ্বারা এটি হয়নি, এটাও পরিবারের সদস্যরা যেহেতু বুঝতে পেরেছেন, এই জন্য এই বিষয়ে তাদের কোনো অভিযোগও ছিল না। এই কারণেই মূলত তাড়াহুড়া করে দাফন করা হয়েছিল। আর প্রত্যন্ত গ্রামে ছিল তো, এই বিষয়গুলো নিয়ে ওইভাবে কেউ মাথাও ঘামায়নি। কিন্তু সুরভির মা এবং বৃদ্ধা নানি সবসময় কান্না করত। এই রকি ভাইয়ের নানি মাসের পর মাস অঝরে কান্না করেন এবং বলেন, আমার নাতনি কই রে, আমার নাতনি কই, একটু সময়ের জন্য ময়নাটারে আমার কাছে এনে দে, আমি প্রাণ ভরে ওকে একটু আদর করব, আমার কলিজাকে একটু এনে দে। গ্রামের অনেকেই এই রকি ভাইয়ের এই নানির কান্না দেখে অনেক কান্নাকাটি করত, কারণ রকি ভাইয়ের নানির এই আকুতি দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারতো না। কিন্তু বাস্তবতা হলো যে চলে যায়, সে কখনোই ফেরত আসে না। এটা কি আত্মহত্যা নাকি অস্বাভাবিক মৃত্যু? আত্মহত্যা একটা অস্বাভাবিক মৃত্যু, কিন্তু সুরভি কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। কেন সে এমন করলো, কি কারণে করলো, এগুলো প্রশ্নই রয়ে যায়, যার উত্তর আজও পাওয়া যায়নি। সুরভির এত সুন্দর আচার ব্যবহার ছিল যে সকলেই মুগ্ধ হয়ে যেত। আর সে নানির খুব ভক্ত ছিল, কিন্তু কিছুই বলে যেতে পারেনি কি হয়েছিল তার সাথে। এই আনোয়ার মামা এবং মামি এই বিষয়টি বুঝতে পেরেছিলেন কি হয়েছিল তার মেয়ের সাথে। তবে সুরভির মৃত্যুর পর কখনোই ওই জিন মহিলার আবির্ভাব ঘটেনি। মামি বা আনোয়ার মামা কেউই ওই জিন মহিলাকে স্বপ্নে দেখেনি কখনোই, আর তার উপস্থিতি টের পায়নি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। হাসিমপুর গ্রামে নাকি এই ঘটনার সাক্ষী এখনো অনেকে আছেন। আনোয়ার মামাও জীবিত আছেন, মামি জীবিত আছেন, তাদের আর এক মেয়ে, সেও ভালো আছে। এভাবেই এই ঘটনাটির পরিসমাপ্তি ঘটে। অনেকটা একটা আনসলভড একটি ঘটনা, কারণ এখানে হুজুররা এসে যে বিষয়টির সমাধান করবেন বা নির্দিষ্ট প্রক্রিয়ার সমস্যার সমাধান করা হয়ে যায়, এমন কোনো বিষয় এখানে ঘটেনি। সমাধান ছাড়াই একটি বিষয় দীর্ঘ সময় ধরে চলতে থাকে। তবে যখন ওই জিন মহিলাটি এসে বারবার বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছিল, তখন কোনো সমস্যার সমাধানের জন্য কোনো ভালো কারো কাছে যাওয়া উচিত ছিল। মূলত ওই মহিলাটি এই আনোয়ার মামার একটি সন্তানকে, আমার ধারণা লিসেনার্স, হত্যা করে সে প্রতিশোধ নিয়েছে, এবং প্রতিশোধ নেয়ার পর তার যেহেতু একটি সন্তান হয়েছিল, এই কারণে আনোয়ার মামার একটি সন্তানকে সে নিয়ে গেল, মানে হত্যা করলো। এটি হওয়ার সম্ভাবনা খুব বেশি। ধন্যবাদ ইব্রাহিম খলিল ভাই, চমৎকার একটি ঘটনা আপনি আমাদেরকে দিলেন। আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটা রুবেল নামের একটা ছেলের। উনি একটা আশেপাশে থাকতো টঙ্গী বাজারের। তো জাহিদের ব্যক্তিগত কাজে ইস্তেমার মাঠে ছিল, সেখানে জাহিদ ভাইয়ের সাথে রুবেলের বাবার পরিচয় হয়। তিনি জাহিদ ভাইকে তার ছেলের কথা বলেন। তার ছেলে রুবেল তার গ্রামে তার নানির কাছ থেকে বড় হয়েছে। রুবেলের বাবার জেলা শহরে বেশ কয়েকটা দোকান রয়েছে, তাই তিনি আর রুবেলের মা জেলা শহরেই থাকতেন। এইচএসসি পাশ করার পর তিনি ছেলেটাকে জেলা শহরে নিয়ে আসেন। তিনি চেয়েছিলেন ছেলেকে ব্যবসায় কাজে লাগিয়ে দিতে, সেই মোতাবেক চলছিল সবকিছু। সে ছিল বখাটে স্বভাবের ছেলে, চুরি করা ছিল তার নেশা।
যে কোনো কিছু সে চুরি করত। একদিন রুবেল সেই এলাকার একটা মন্দিরের পাশে দিয়ে যাচ্ছিল। মন্দিরে দেখে তার মনের ভেতরে শয়তানি শুরু হয়ে যায়। সে মন্দিরের আসা ভক্তদের জুতো সরিয়ে ফেলতো প্রায় রাতে সে দূর থেকে ঢিল মারত মন্দিরে। বেশ কয়েকজনের মাথায় সে ঢিল লেগেও ছিল। একদিন ওর ঢিল লেগে যায় কালী মূর্তিতে। যেহেতু কেউ জানতো না এই কাজ করে সে, তাই পুরোহিত বের হয়ে এসে বলতে থাকে যে কে এই কাজ করেছিস, তোকে সাজা পেতে হবে। তো এখানে গদরাজ ঘুমায়, যদি সে রেগে যায় তোর রক্ষা হবে না বলে এক প্রকার অভিশাপ দিচ্ছিল। একদিন সে নদীর পাড়ে বসে বসে চিন্তা করে মন্দিরের বাক্স ভেঙে টাকা চুরি করবে। সেই মোতাবেক একদিন সে সবার অলক্ষ্যে মন্দিরের প্রতিমার নিচে থাকা কাপড়ের মধ্যে লুকিয়ে পড়ে। মাঝরাতের দিকে পুরোহিত যখন চলে যায় বাইরে তালা মেরে, এর কিছুক্ষণ পর সে বের হয়ে সে আগে পুরো মন্দির ঘুরে একটা বড় বাক্স সে দেখে। সেটা সে খোলার চেষ্টা করে এবং তখন মন্দিরের ভেতরে জ্বলতে থাকা আলোগুলো নিভে যায়। সে অন্ধকারে চেষ্টা করে যেতে লাগে। হঠাৎ সে শুনতে পায় অন্ধকারের প্রতিমার সামনে কেউ একজন বসে কীর্তন করছে। এটা দেখে সে ধরাক করে তার বুক কেঁপে ওঠে। ধরা পড়ার ভয়ে সে দৌড় দিতে থাকে এদিক ওদিক, কিন্তু সে অন্ধকারে খুঁজে পাচ্ছে না দরজা। আর সে দরজা খুঁজে যদি পায় তারপরও সে বের হতে পারতো না। তাও সে চেষ্টা করতে লাগলো, ভয়ে সে কাঁদছিল। এমন সময় সে দেখতে পায় প্রতিমার সামনে দুটো প্রদীপ জ্বলছে। মাথায় ঘোমটাতে বিশাল দেহের একজন প্রতিমার দিকে তাকিয়ে আরতি করতে থাকে। দ্রুতই সেই বিশাল দেহের লোকটি আরতির সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। এটা দেখে রুবেল হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার দিতে শুরু করে। তখন সেই বিশাল দেহের লোকটি তখন ওর দিকে তাকায়। রুবেল দেখতে পায় কালো একটা মুখ, চোখ জল করছে, শরীরে কাপড় নেই, তৈলাক্ত শরীর প্রদীপের আলোতে বোঝা যাচ্ছে। বারবার তোকে সুযোগ দিয়েছি, কিছু করিনি, আর আজ তুই আমার মন্দিরে ঢুকে আমার দেবীকে অপমান করতে এসেছিস। এই কণ্ঠস্বর ছিল দানবীয়। তখন সেই বিশাল দেহী লোক রুবেলকে ধরে ফেলে। রুবেল চিৎকার দিচ্ছিল, কিন্তু ভয়ে একটু শব্দও বের হয়নি। সে বলছিল, আজ তোকে বলি দিয়ে ভাসিয়ে দিব, আজ তোর রক্ত দিয়ে আমার মন্দির সাফ করব, তোর মুন্ডটা ছেড়ে আমি গাছে ঝুলিয়ে রাখবো বলে বিশাল দেহী লোকটা রুবেলকে প্রতিমার সামনে শুয়ে দেয়। রুবেল দেখতে পায় সেই লোকটি তার পেছন থেকে বড় কসাইদের ছুরি বের করে বিড়বিড় করে কি যেন পড়ছে। রুবেল কিছুই করতে পারছিল না, আর ঠিক তখনই সেই লোকটা ছুরি দিয়ে রুবেলের ডান হাতে আঘাত করে। রুবেল দেখতে পায় ওর হাতের কবজি আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়া কবজিটা লাফাচ্ছে এবং ফিনকি দিয়ে রক্ত পড়ছে। টিকটিকের লেজ কাটলে যেভাবে লাফায় ঠিক সেভাবে। এরপর সেই লোকটা আবারও ছুরি দিয়ে আঘাত করে সেই হাতেই। রুবেল তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। রুবেল দেখে যে ওর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তখন সেই বিশাল দেহী দানবরূপী রুবেলকে বলছিল, এত সহজে তোকে ছেড়ে দেওয়া যাবে না। তখন রুবেল দেখতে পায় ওর সেই কেটে আলাদা হয়ে যাওয়া কবজিটা ওর পা থেকে হামাগুড়ি দিয়ে ওর বুকের কাছে চলে আসে। এরপর সেই কাটা কবজিটা ওর গলা চেপে ধরে। তীব্র যন্ত্রণায় রুবেল জ্ঞান হারিয়ে ফেলে। 4 দিন পর ওর জ্ঞান ফেরে হাসপাতালে, ডান হাত প্লাস্টার করা। মূলত সকালে পুরোহিত এসে মন্দির খুলে দেখেন রুবেল বেহুশ হয়ে পড়ে আছে, হাত ভেঙে গেছে। যেহেতু কেউ তাকে চিনত না, তাই পরে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডান হাতে 2টি জায়গা ভেঙে গেছে। এদিকে 2 দিন খোঁজ না পেয়ে থানায় গেলে পুলিশের মাধ্যমে রুবেলের খোঁজ পায় তার বাবা মা। অনেক পুলিশি সমস্যা হয়, যেহেতু মন্দিরের ভেতর ওকে পাওয়া যায়, এবং ঘটনার চাপে রুবেল পুরো কিছুদিন কথা বলতে পারে নাই। ওকে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। তার কিছুদিন পর সে সব কিছু তার মা বাবাকে বলে। তার বাবা তাদের গ্রামের ইমামকে সেই ঘটনা বলেন। ইমামের কাছ থেকে একটা তাবিজও নিয়ে আসেন উনি। এই ঘটনার 2 সপ্তাহ পর একদিন রাতে রুবেলের বাবা বাইরে থেকে বাড়ি ফিরছিলেন। ভরা পূর্ণিমা রাত ছিল সেদিন। গ্রামে চাঁদের আলোতে অনেকটা দিনের মতোই লাগছিল চারপাশ। তিনি আসার পথে হঠাৎ খেয়াল করেন রাস্তার পাশের গাছগাছালির উপরে কোনো কিছু একটা এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যাচ্ছে, যেমনটা বানর হনুমানরা করে। তার শরীরটা হুট করে কাটা দিয়ে ওঠে। তিনি দ্রুতই তার কাজ হাঁটার গতি বাড়িয়ে দেন এবং তিনি বুঝতে পারছিলেন তার পেছনে গাছগুলোতে রীতিমতো ঝড় বইতে শুরু করেছে। সুপারি গাছের খসে পড়ে যাওয়া পাতা দিয়ে মাটিতে সজোরে বাড়ি মারলে বিকট একটা শব্দ হয়, সেভাবে অজস্র ডালের বাড়ির শব্দ ভেসে আসছিল। তিনি তার বাড়ির কাছে এসে দেখেন ছোট ছোট গাছের ডাল তার বাড়ির উপরে এসে পড়ছিল একটু পর একটু, একটার পর একটা। এবং সেই গ্রামের লোকজন যারা তখন রুবেলের বাবাকে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল, তারা শুনেছিল সেই সুপারি গাছের ডাল দিয়ে মাটিতে সজোরে বাড়ি মারার শব্দ। কয়েকদিন পর রাতে রুবেলের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় সেদিন মন্দিরের ভেতরে সেই বিশাল দেহী লোকটি দাঁড়িয়ে আছে হাতে কিছু নিয়ে।
রাগে তার চোখ জল করছে। সে রুবেলকে ধরে বিছানা থেকে তুলে নিয়ে আছাড় মেরে সজোরে বিছানাতেই আবার আছাড় মারে। রুবেলের ঘর থেকে সজোরে সেইভাবে সুপারির ডাল দিয়ে মাটিতে বাড়ি মারার শব্দ আসতে লাগলো। সেই শব্দে রুবেলের বাবার ঘুম ভেঙে যায়। তিনি দৌড় দিয়ে ওর ঘরে যে দেখতে পান ছেলে বসে আছে। ছেলের শরীর গরম, তাকে স্পর্শ করলে সে তার বাবাকে এক্কা দিয়ে ফেলে দেয় এবং বিড়বিড় করে কীর্তন গাইতে থাকে। সেদিন ভোরে দূর এলাকা থেকে একজন হুজুরকে এনে রুবেলের জ্ঞান ফেরানো হয়। হুজুর পূর্বের সকল কথা শুনে রুবেলকে তাবিজ দেয়। সেই হুজুর সেদিন সন্ধ্যায় রুবেলকে তিনি তার সামনে বসান, রুবেলের সামনে এক বোল পানি আনেন, আলপিন আনেন, কিছু মিষ্টি রেখে সেই জিনকে হাজির করানো শুরু করেন। হুজুর যখন দোয়া পড়ছিল তখন সেই ঘরের চারপাশ থেকে কখনো পাখির ডাক, কখনো পরিচিত মানুষের ডাক তারা শুনতে পাচ্ছিলেন। হুজুর আগেই বলে দিয়েছিলেন কাউকে বিচলিত না হতে এবং তারা যেন কারো কথায় উত্তর না দেয়। একসময় টিনের চালের উপর ধারালো কিছু দিয়ে আঘাতের শব্দ তারা শুনতে পেলেন এবং স্পষ্ট শুনতে পেলেন সেই ঘরের দরজা ভেঙে যাওয়ার শব্দ। রুবেল বসা অবস্থায় পড়ে যায় মাটিতে এবং কিছুক্ষণ পর ঘন ঘন শ্বাস প্রশ্বাস চলতে থাকে। হুজুর কিছু বলার আগেই সে বলে উঠল, এই মৌলভী, বিরক্ত করছিস কেন? চলে যা, এখান থেকে চলে যা। আমার সাথে তোর দুশ্মনী নেই, আর আমার দুশ্মন হওয়ার যোগ্যতা তোর নেই। ওকে আমি মেরে ফেলবো আর ওর বাবাকে উচিত শিক্ষা দেব, কেউ আমাকে থামাতে পারবে না। হুজুর বলেন, কেন মেরে ফেলবি? সে তো আদম সন্তান, তুই ওকে মারবি? তুই কে ওকে মারবি? আমি থাকতে তুই ওকে কিছুই করতে পারবি না। এখান থেকে চলে যা, না হলে তোকে মেরে ফেলবো। এই শুনে সেই জিন তাচ্ছিল্য করে বলে, এ তো দেখছি খরগোশ সিংহের সামনে এসে লেজ নাড়িয়ে লাফালাফি করছে। ঘাড় মোটকে দিব তো, যদি বাঁচতে চাস চলে যা। এটা শুনে সেই হুজুরের ইগোতে লেগে যায় এবং সে অতি বিশ্বাসী হয়ে মালাউনের বাচ্চা বলে কিছু আলপিন হাতে নিয়ে সেই বোলের পানিতে ছুঁড়ে মারে এবং এর কারণে জিন আঘাত পায়। এবং সত্যি বলতে এটা ছিল চরম একটা ভুল। অন্ধকার থাকায় কেউ কাউকে দেখছিল না, আর তখন সেই হুজুরকে সেই জিন ছুঁড়ে মারে দরজার দিকে এবং অন্যান্য যে কজন ছিল সবাই ভয়ে চিৎকার করতে করতে বেরিয়ে যায়। সেই জিন তখন সেই ঘরের সব কিছু ভেঙে তছনছ করে ফেলে এবং সেখান থেকে চলে যায়। তো জাহিদ ভাই নিজে দেখেছে ধারালো কিছু দিয়ে করা টিনের ভাঙা অংশগুলো, আর একটা আঘাত যদি কারো শরীরে লাগতো তবে ভয়াবহ পরিণত হতে পারত। এভাবে 1 মাস চলে যায়। প্রতিদিন টিনের উপর দাপাদাপি হতো। তারা অন্য সব ধরনের চেষ্টা করেছিলেন এই জিনের জ্বালা থেকে বাঁচতে। রুবেল স্বাভাবিক ছিল না, সারাদিন কীর্তন গাইতো এবং কীর্তনের তালে তালে সে নাচতো। মাছ মাংস কিছুই খেত না, শুধু নিরামিষ খেত। এইভাবেই চলছিল। বুঝেই গেছেন আপনারা। একদিন একজন হুজুর আসেন, তিনি এসে জিজ্ঞেস করেন, আপনার পরিচয়, আপনি কোথায় থাকেন, কেন ছেলেটাকে মেরে ফেলতে যাচ্ছেন? তো সে পরিচয় দেয়, আমার নাম গদরাজ, আমার আদি নিবাস ছিল মেঘালয়। এরপর ঘুরতে ঘুরতে এই দেশে আসি। অনেক জায়গায় থেকে ছিলাম। গত 26 বছর ধরে আমি সেই মন্দিরের পূর্বের মণ্ডপে থাকতাম। এখন মন্দিরটা সরিয়ে নদীর পাড়ে নিয়ে গেছে। সেখানকার আম গাছে আমি থাকি। কখনো কাউকে দেখিনি আমার মন্দিরে অভদ্রতা করতে। আর এই বিয়াদবটা আমার মন্দিরে ঢিল মারত, আমার গায়েও ঢিল পড়েছিল, জুতা চুরি করেছে, কত বাজে বাজে কাজ করেছে, কিছুই করি নেই। কিন্তু সেদিনই নির্লজ্জটা সব সীমা অতিক্রম করে সে আমার মন্দিরে ঢুকেছিল। সিন্দুক ভেঙে গরিবদের দান করা টাকা সে চুরি করতে চেয়েছে। এত দুঃসাহসের পরিণাম ওকে ভোগ করতে হবে এবং ওর বাবা মাকেও ছাড়বো না। ওরা কিছু শেখায়নি, আমি কষ্ট দিচ্ছি এবং আরও দিব। এটা বলে সে এমন একটা বিকট শব্দ করলো যার কারণে পুরো ঘরটা কেঁপে ওঠে। তার সাথে অনেক দর কষাকষি করা হয়, কিন্তু সে মানতে চায়নি। তখন হুজুর বেশ কিছু আমল করে সেই রুবেলের বাড়ির উপরে রুবেলের উপর থেকে সরিয়ে দেন এবং সেই বাড়িটা বন্ধ করে দিয়ে যান। কিন্তু 2 দিন পর সেই রাতে বাড়িতে বেশ কয়েকজন লোক দেখতে পায়। মাথার উপরে মোমবাতি জ্বালিয়ে মোটাসোটা একজন লোক কীর্তন করতে করতে নিচে নেমে যাচ্ছে। এভাবেই সেই পুরো বাড়িটাতে চারপাশ ঘুরতে থাকে। কিছুক্ষণ পর একটা বিকট শব্দ হয়। লোকজন বাইরে বের হয়ে দেখতে পায় রুবেলের ঘরে একটা টিন সেই বাড়ির মাঝখানে পড়ে আছে এবং রুবেল রোগীর মতো কাঁপছে। ফজরের আজানের পর রুবেল সুস্থ হয়ে যায়। সকালে সেই টিন সরিয়ে দেখতে পায় বাড়ি বন্ধ করতে যা যা ব্যবহার করেছিল একজন হুজুর সেই সব জিনিসপত্র যেখানে জড়ো করে রাখে, হুজুর যেগুলি ইউজ করেছিল সেসব এক জায়গায় জড়ো করে রাখা। তারপর সে থেকে রুবেল সারাদিন কীর্তন করতো এবং নাচানাচি করতো। আসলে উনি আমির সাহেব বলেছেন উনি আসলে ব্যাপারটা জটিল করে ফেলেছে তারা। যেহেতু সে অপকর্ম করেছে, তাদের উচিত ছিল পুরোহিতের কাছে এসে ক্ষমা চাওয়ার। পুরোহিত তার নাম বলেছিল আগে, তার সেই জিন সে সেই জিনের ব্যাপারে জানতো। তাই পুরোহিতকে একবার বলেছিল পুরোহিত যে এখানে গদরাজ থাকে। তো তাই পুরোহিতকে দিয়ে তাকে যদি বোঝাতে হবে, এত দূর আসতো না সমস্যাটা।
তো জাহিদ ভাইয়ের মনে হচ্ছে এটা জিন নয়, এটা যার নাম গদরাজ বলা হচ্ছে সে হয়তো অন্য কেউ নিজেকে গদরাজ বলে পরিচয় দিচ্ছে। তো জাহিদ ভাই বলে, তবে কি পুরোহিত এই কাজ করিয়েছে? তখন তিনি বলেন, প্রশ্নেই আসে না, তার বিন্দু পরিমাণ দোষ নেই। দোষ তার যে মানুষকে কষ্ট দিয়েছে, তার উপর চুরি করার সাহস দেখিয়েছে। ওর বাবাকে বলে দাও পুরোহিতের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চেয়ে নিতে, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। জাহিদ ভাই কথাগুলো রুবেলের বাবাকে বলার আগে রুবেলের বাবা জাহিদ ভাইকে ফোন করে বলেন, রুবেলকে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, কোথাও কোনো হদিশ নেই। সারাদিন খোঁজার পর মাগরিবের সময় তাদের বাড়ির উঠানে ওকে পাওয়া যায়। জাহিদ ভাই কথাটা জাহিদ ভাই আমির সাহেবকে বলে। তিনি বলেন, পানি মাথার উপর উঠে গেছে। তারপর তিনি জাহিদ ভাইকে কিছু কাজ শিখিয়ে দেন এবং পরদিন জাহিদ ভাই রুবেলের বাড়িতে তাদের বাড়িতে চলে যায়। জাহিদ ভাইয়ের আমির সাহেব বলে দিয়েছিল যাতে জাহিদ ভাই যেন এই বাড়ির এক ফোঁটা পানি যেন পান না করে, কারণ সে কিছু মিশিয়ে দিতে পারে। সেই জিন চেষ্টা করবে জাহিদ ভাইকে ধোকা দিতে, জাহিদ ভাই যেন তাদের ফাঁদে না পড়ে এই ব্যবস্থা করে যায় ওই বাসায়। রাতে এসে যখন জাহিদ ভাই জাহিদ ভাইকে উনি ডাকবে, তখন জাহিদ ভাই বের হয়ে দিকে প্রচণ্ড গরমের কারণে খুব বিরক্ত হয়েছিল জাহিদ ভাই আগের থেকে, কারণ 3 দিন তিনি ঘুমাতে পারেনি। তো কোনো কারণে বিদ্যুৎ ছিল না, এটা একটা রিজন। এদিকে চারদিকটা কেমন যেন নিকশ কালো ছিল। জাহিদ ভাই নামাজ পড়ছিল, তখন রাত 11টা হবে। নামাজ পড়ার সময় টিনের চালের প্রচণ্ড শব্দ করে বিরক্ত করছিল জাহিদ ভাইকে, এবং এক সময় জাহিদ ভাই নামাজ কোনোভাবে শেষ করে ঘর থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর জাহিদ ভাই শুনতে পায় মাটিতে সজোরে ডালপালা দিয়ে আঘাতের শব্দ। বিরক্ত থাকার কারণে ভয় বলতে কিছুই ছিল না জাহিদ ভাইয়ের মধ্যে। জাহিদ ভাই চারপাশ থেকে একটা হাসির শব্দ টের পায় এবং ভুল করে জাহিদ ভাই বলে বসে, পারলে আমার সামনে আয়। এটা আমি নর্মালি জাহিদ ভাই করে না। তো জাহিদ ভাই কখনোই তুই তো করে কথা বলে না। জাহিদ ভাই আমির সাহেব বলেছেন সবসময় ভদ্রতা বজায় রাখতে, কেউ যদি অভদ্রতা করে যেতেই থাকে তবেই তুমি অভদ্রতা দেখাতে পারো। কথাটা বলার পর জাহিদ ভাই অন্ধকারেই দেখতে পেল বিশাল বড় একটা আম গাছটা বেয়ে কিছু একটা নেমে আসছে। এটা দেখে জাহিদ ভাইয়ের একটা কথা মনে পড়া যায় এবং সত্যিই জাহিদ ভাই ভয় পেয়ে যায়। জাহিদ ভাই যখন প্রথমবার এমন কিছু দেখে তখন তার বয়স ছিল 15-16। সেদিন দেখেছিল একটা তাল গাছের উপর থেকে মাথা নিচে পা উপরে দিয়ে সাদা একটা মানুষ গিরগিটির মতো নিচে নেমে আসতে। ঠিক তেমনভাবে কালো বিশাল ধেরে কেউ পা উপরে মাথা নিচে করে এভাবে গাছ থেকে বেয়ে নামছে নিচে। জাহিদ ভাইয়ের চোখ জ্বলতে শুরু করে। জাহিদ ভাই শুনতে পায় কত বড় সাহস, পোনা মাছ এসেছে তিমির সামনে, টুটিটা গুঁড়া করে দিব, চলে যায় এখান থেকে, তোর ভেতরের খবর আমার কাছে আছে। জাহিদ ভাই রিংটা হাতে পড়ে, এটা দেখে সে হাসতে শুরু করে এবং অন্ধকারে সে মিলিয়ে যায়। জাহিদ ভাই তখন শুনতে পায় রুবেলের ঘর থেকে চিৎকারে চেঁচামেচির শব্দ, কিন্তু জাহিদ ভাই ওর সামনে যাওয়ার ব্যাপারে নিষেধ ছিল। তাই জাহিদ ভাই পুনরায় জাহিদ ভাইয়ের ঘরে প্রবেশ করে। ঠিক তখনই জাহিদ ভাই দেখতে পায় রুবেলের ঘরে টিনের চালে সেই বিশাল দেহি রু নিয়ে আছে জিন চাল ভাঙার চেষ্টা করছে। জাহিদ ভাই বিপদের আশঙ্কা দেখে সেখানে দৌড় দিয়ে যায় এবং জাহিদ ভাই তার প্রসিডিউর শেষ করে সেটা তার রিংটা দিয়ে আঙ্গুলের চাপ দিতে থাকে। চারদিক দিয়ে অনেক পাখির, শিয়াল, কুকুরের ডাক তিনি শুনতে পাচ্ছিল এবং হঠাৎ জাহিদ ভাইয়ের দিকে কিছু একটা ছুটে আসতে দেখে দূরের বাগান থেকে, এবং একটা বাতাস সজোরে জাহিদ ভাইয়ের পাশ দিয়ে চলে যায়। জাহিদ ভাই আর না পেরে জাহিদ ভাইয়ের আমির সাহেবকে ডাকে, তিনি চলে আসেন এবং সাথে সাথে নিয়মটা ভাঙতে দেখে বিরক্ত বোধ করেন জাহিদ ভাইয়ের উপর। রুবেল চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছিল। জাহিদ ভাই আমির সাহেব জাহিদ ভাইকে তৈরি হতে বলে এবং আরও কিছু নিয়ম শিখিয়ে দেয়। রাত 1টায় জাহিদ ভাই রুবেলের ঘরে ঢুকে এবং বুঝতে পারছিল রুবেলের ভেতরে একজন এবং বাইরে আরেক 2 জন আছে। তার মানে ওই যে আমির সাহেব বলেছিলেন এই জিন হয়তো নিজেকে গদরাজ হিসেবে পরিচয় দিচ্ছে, আসলে সে গদরাজ ছিল না। গদরাজ নামের জিন মন্দিরেই রুবেলকে মেরে আহত করেছিল শাস্তি স্বরূপ। এরপর থেকে যা যা কিছু হয়েছে তা অন্য জিনেরা করেছে সেই গদরাজের নাম ভাঙিয়ে। তো জাহিদ ভাইরা তাদেরকে সুযোগ না দিয়ে একটানা আমল করে যেতে থাকে, যার কারণে তারা সবাই বাইরে ছিল, তারা পালিয়ে যায় এবং আমির সাহেব জাহিদ ভাইকে ইশারা দেন কথা বলতে। জাহিদ ভাই জানতে চায় নাম ছাড়া অন্য কোনো কথা জাহিদ ভাই শুনতে চায় না। সে বলতে চাইল আমাকে ছেড়ে দাও, আর ঠিক তখন আমির সাহেব বলে উঠলেন, মুনাফিক, নাম বলো। সে বলে, আমি সোহরাব, এখানে আমার বন্ধুদের সাথে এসেছি, ওদের নাম কাজল এবং দেব। তো তোমার কারণে ওরা দূরে চলে গেছে, তো আমি কিছু করব না, আমাকে ছেড়ে দাও, এটা ওই জিন বলতে থাকে। জাহিদ ভাই বলে, কেন এখানে এইসব ছলছাতুরি করেছো এবং ওদের মারতে কেন চেয়েছো? সে বলে, আমি আমার বন্ধুর পাল্লায় পরে এখানে এসেছি, ওরা জানতো মন্দিরে কি হয়েছিল, তাই চেয়েছিল এই সুযোগে রুবেলকে মেরে ওর কলিজা খেতে, তাই সব সময় চেষ্টা করেছে
ওকে মেরে ফেলতে। আমি বলি, জাহিদ ভাই বলে তার মানে তার বলে যে তুমিও তো সালের সমান দোষী, তুমি কিভাবে পারলে তাদের সাহায্য করতে, এত বড় কিরানার কাজ করতে। সে বলে সে জানতো না ওদের বন্ধুদের প্ল্যান। সে যখন দেখেছে কয়েকদিন আগে ওকে নিয়ে মানে এখানে আসতে, তখন সে তাদের পিছু পিছু যায়, যে দেখে ওর দুই বন্ধু রুবেলের বুক ফাড়ার চেষ্টা করছে, আর তা দেখে রুবেলকে তুলে নেয় এবং এখানে এসে রেখে যায়। আর এই ঘটনার কারণে ওর বন্ধুরা এখন ওকে মারতেও চাচ্ছে এবং এই নেশা নিয়ে চেপে আছে, ওর কলিজা খাওয়ার নেশা পেয়ে বসেছে ওদের। জাহিদ ভাই আর কোনোদিন মানে ওদের মানে এটা উনি জাহিদ ভাইকে বললো যে আর কোনোদিন তিনি ওদের সাথে আর বন্ধুত্ব করবে না। এটা বলার পর জাহিদ সাহেবের আমির সাহেব বলে ওকে চলে যেতে। সেই জিন সেখান থেকে চলে যায়। রাত 3টার দিকে আমির সাহেব জাহিদ ভাইকে বাইরে আসতে বলে। জাহিদ ভাই কিন্তু ওদের বাসায় ছিল, রুবেলদের বাসায়। এসে দেখতে পায় সেই বড় আম গাছের নিচে 2জন লোক দাঁড়িয়ে আছে। জাহিদ ভাই নিজ কানে শুনছিল সুপারির ডাল দিয়ে মাটিতে বাড়ি মারার শব্দ, আর দেখতে পাচ্ছিল তৈলাক্ত শরীরে কালো একজন মোটা লোক সেই 2জন লোককে মারধর করছে। এরপর হঠাৎ করে সবকিছু শান্ত হয়ে গেল। আসলে এখানে সেই মন্দিরের পাশে একটা গাছে গদরাজ থাকতো। তার কাছে যে আমির সাহেব সেই 2 জিন কাজল এবং দেবের কর্মকাণ্ডর কথা বলে, এবং সেই জিন তাদের সেখানে ধরে এনে প্রচন্ড মারধর করে তাড়িয়ে দেয়। জাহিদ ভাই যাকে দেখেছিল সেই ছিল দেব, যে বিশাল দেহের রূপ নিয়ে রুবেলকে ভয় দেখাতো এবং মারত। 5 মাস ভোগার পর রুবেল সুস্থ হয়। মাঝে মধ্যে আমাদের এটা জাহিদ ভাইয়ের মেসেজ যে আমাদের মানুষের যেমন মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ঠিক তেমনি তাদের ক্ষেত্রেও এটা ঘটে। এটা একটা সাধারণ আর সব কাজের মতোই একটা ঘটনা। এটাই ছিল ঘটনা। আপনারা সবাই সাথে আছেন আমি জানি আপনাদের ঘটনা হয়তো পছন্দ হয়েছে। আপনাদের একটা কথা বলছি, সামনে থেকে আমি কিছু মেসেজ নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও মেসেজ আমি আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। আশা করছি সেগুলো লাগবে। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন জিনের ঘটনা শুনবেন, অনেকেই জানেন জিনের উৎপত্তি এবং জাহিদ ভাইয়ের রিলেটেড কিছু জিন কিভাবে তার সাথে মিলিত হয় বা তার সাথে এই যে আসে দেখা হয়, এটা কিভাবে, এটা আমি তাকে জিজ্ঞেস করব। যদি সম্ভব হয় তিনি আমাকে জানাবেন, যদি যারা আমি জানাবো। তাছাড়া আরো কিছু বিষয়ে হয়তো লেকচার থাকবে। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে সিয়াম ভাই। তো আমি ওনার এই ঘটনাটা আপনাদেরকে বলছি। তো সিয়াম ভাই উনি 2017 সালে এসএসসি পরীক্ষা পাশ করেন। তো পাশ করার পর ওনার ইচ্ছা ছিল যে উনি প্রাইভেট কোনো কলেজে ভর্তি হবেন, কিন্তু ওনার বাবা মা ওনাকে ভর্তি হতে দেয় না। ওনাকে বলে যে না, তুমি প্রাইভেট কোনো কলেজে ভর্তি হবা না, তোমাকে ভর্তি হতে হলে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। এবং অনেক খোঁজাখুঁজির পর ঢাকার বাহিরে, মানে ঢাকা জেলা থেকে একটু বাহিরে একটা জেলায় একটা কলেজের এরকম সন্ধান পায় এবং ওনাকে সেখানে ভর্তি করে দেওয়া হয়। তো সিয়াম ভাই বলে যে উনি যখন ভর্তি হয় তখন নাকি ছিল প্রায় সেমিস্টারের মাঝামাঝি, মানে অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে এবং উনি প্রায় বলতে গেলে সেই কলেজের শেষ স্টুডেন্ট। তো ভর্তি হওয়ার পর ওনাকে যে হোস্টেলে যে রুমে থাকতে দেওয়া হবে, তো সেই হোস্টেলের নিচে যখন উনি প্রথম যায়, দারোয়ানকে বলে যে স্লিপ দেখা, বলে যে আমি স্টুডেন্ট আছি, তো আমার রুমটা কোথায়। তো সেই দারোয়ান বলে যে আপনি 3 তলায় একবার শেষ কর্নারে চলে যাবেন, ওইখানে লাস্টের আগের রুমটা আপনার, মানে 314 নম্বর রুমটা আপনার, আর 315 নম্বর রুমটা তালা মারা, ওইখানে কোনো স্টুডেন্ট নাই। তো সে দারুণ বলে দেয় যে দেখেন, যেহেতু আপনি শেষের দিকে আসছেন, আপনি ওই রুমে একাই থাকতে হবে, 314 নম্বর রুমে, কারণ এখানে আর কোনো রুমমেট আপনি পাবেন না। আর বলতেছে যে আপনার রুমের ভিতরে ওয়াশরুম আছে, রাতে এরকম বেড টের হবেন না, একটু সাবধানে থাকবেন। তো সিয়াম ভাই উনি নাকি এরকম রুমে যায়। সেদিন তার ওনার কোনো ক্লাস নাই, উনি সারাদিন পার করার পর রাত্রেবেলা ঘুমাতে যাবে। তো ঘুমানোর ঠিক আগ মুহূর্তে উনি মোবাইল টিপতেছিল এবং গান শুনতেছিল। তো উনি শুনতেছে যে ওনার যে দরজা ছিল সেই দরজায় কেউ নখ, মানে হাতের নখ দিয়ে নখ করছে, 3টা টোকা দিছে। এরকম কি কয়েকবার হচ্ছে টোকা দিচ্ছে এবং উনি খেয়াল করছে যে আসলে কে টোকা দিতে পারে, হয়তো কি পাশে কি রুমের মেম্বার কেউ আছে নাকি। তিনি আবার এটাও মাথায় রাখতেছে যে না, 315 নম্বর রুম আমার পাশে আছে, এটাতে তো কেউ থাকার কথা না, আর বাকি রুমগুলো তো দূরে দূরে। তুলি সাহস দেখায় সেই রাতেই, মাঝরাতে হবে তখন নাকি, তুনি দরজাটা খুলে দেখায় যে আশেপাশে অন্ধকার, কেউ নাই। ওনার একটু ভয় লাগে। তুমি আবার দরজা লাগিয়ে ঘুমাতে এসে পরে ঘুমায় যায়। তো পরের দিন সকালে উনি যখন ক্লাসের উদ্দেশ্যে রওনা দেবে, সেদিন ওনার প্রথম ক্লাস ওনার, তো উনি রুম থেকে বের হয়ে দেখতেছে যে সেই দারোয়ান চাচা ওনার বারান্দার ওই 315 নম্বর রুম, এখানে 14 নম্বরের মাঝখানে একটা লাইট আছে, লাইট লাগাচ্ছে। তো লাইট লাগানোর সময় সেই সিয়াম বলতেছে চাচা কি হয়েছে, এখানে সমস্যা কি। তো বলতেছে না, লাইটটা বাবা ফিউজ হয়ে গেছিলো, এটা লাগাই দিলাম, আর আপনি রাতে রুমের থেকে এরকম বের হবেন না, কারণ আপনার রুমটা তো একবারে সাইডে, আর বাকি কিছু না তো অন্য জায়গায় থাকতেছে, আর এখানে আপনি একা বের হওয়ার দরকার কি। তো
তো সিয়ামের একটু খটকা লাগে, তো কি বলে দারুণ চাচা এটা, আমি এবার রুম থেকে বেরোলে কি হয়েছে, তো আবার ওর ক্লাসে চলে যায়, ওর এগুলো নিয়ে আর অতটা মাথা ঘামায় না। সারাদিন ক্লাস শেষ করার পর সন্ধ্যার সময় যখন সে আসবে তখন দেখছে আবার লাইট ফিউজ, মানে অন্ধকার ওর রুমের সামনে। ও দারুণকে সেই মুহূর্তে ফোন দেয়, দারুণকে বলতেছে যে চাচা আপনি যে লাইট লাগাই গেলেন এটা তো আবার ফিউজ হয়ে গেছে। তো চাচা বলতেছে যে ঠিক আছে আমি কালকে এসে লাগাই দিয়ে যাবো আবার লাইট, কিন্তু তোমার রুম থেকে বের হওয়ার দরকার নাই। তো এটা বলার পরে সিয়াম তো রুমে যায়, সেদিন রুমে যাওয়ার পর রাতে আবার ঘুমাতে যাবে, তো ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পর একটা 20-এর দিকে রাতে ও শুনতেছে হঠাৎ করে ওর ঘুম ভাঙে, একটা ছেলে মানে পড়তেছিল, এরকম একটা আওয়াজ, পড়তেছিল বলতে রিডিং পড়তেছে, বই রিডিং পড়লে যেরকম আওয়াজ হয় না এরকম একটা আওয়াজ আসতেছে। এবং সিয়াম ভাবে যে হয়তো পাশের রুমে কেউ পড়তেছে, কিন্তু ওর মাথায় একটাই কথা যে না পাশের রুম তো বন্ধ, তালা মারা, 315 নম্বর রুম বন্ধ, এখানে তো কেউ থাকার কথা না, আর পাশে যে রুমগুলো সেগুলো তো দূরে দূরে। তো এটা চিন্তা করতে করতে ও নাকি রাতে দোয়া পড়ে আবার ঘুমায় যায়। পরের দিন সকালে ও আবার ক্লাসে যায়। ক্লাসে গিয়ে সারাদিন পার করার পর সন্ধ্যার সময় সে দেখতেছে যে না রুমের সামনে লাইট লাগানো এবং লাইট জ্বলতেছে। তো সেদিনও একটু কিছুটা খুশি হয়ে বলছে না থাক আজকে তো লাইটটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর লাইটটা নাকি ছিল 314 এবং 15 নম্বর রুমে ঠিক মধ্যবর্তী স্থানে, আশেপাশে খুব একটা রুম ছিল না, বাকি রুমগুলো ছিল দূরে। তো সিয়াম ভাই নাকি এরকম উনি নাকি রুমে চলে যায়। তার রুমে চলে যাওয়ার পরে উনি রাতে ঘুমাবে, তো ঘুমানোর কিছুক্ষণ পরে উনি একটা স্বপ্ন দেখতেছে, কি একজন বলতেছে ওনাকে যে বাইরের লাইটটা নিভাই দেন, লাইটটা জ্বালানো থাকলে আমার খুব কষ্ট হয়। এটা নাকি কয়েকবার বলতেছে এবং উনি নাকি হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়। উঠে গিয়ে উনি খেয়াল করে যে ওনার রুমের যে মেইন দরজাটা ছিল ওইখানে বারান্দার যে লাইটের আলোটা একটু হালকা রুমের নিচে দিয়ে ওই দরজার নিচে দিয়ে আসতেছিল, রুমের দিকে আসতেছিল। উনি খেয়াল করে যে রুমের কর্নারে থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। উনি প্রথমে খেয়াল করে যে কি হইতে পারে, কান্নার আওয়াজ কে কাঁদতেছে। হঠাৎ করে উনি আবছা আলোতে খেয়াল করতেছে যে ওনার রুমটা তো বেশ বড় ছিল, উনি দেখতেছে একটা কর্নার থেকে একটা ছেলে হামাগুড়ি দিয়ে ওনার দিকে আসতেছে, এবং এটা দেখার পর নাকি উনি প্রচণ্ড চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে ওনার কোনো জ্ঞান থাকে না, উনি জ্ঞান হারায় ফেলে। উনি যখন সকালে ওনার জ্ঞান আসে উনি দেখে যে ওনার আশেপাশে যারা ছিল, পাশের রুমগুলো যারা ওনার ফ্রেন্ডরা ছিল, ওরা এসে ওনাকে মানে উঠাইতে ঘুম থেকে উঠাইছে এবং বলতেছে যে কি হয়েছে, তুমি এরকম অবস্থা কেন। সেম ভাই বলতেছে যে আমি বলতে পারবো না, রাতে আমি এরকম খারাপ কিছু দেখছি। তো সেই রুমমেটরা মানে ওনার পাশের রুমে যারা ছিল ওরা বলতেছে যে ঠিক আছে খারাপ কিছু দেখছো, ঠিক আছে, এরকম তো মাঝে মাঝে আমরা আওয়াজ পাই, আর আমরা আসলে তোমাকে বলি নাই, তুমি তো এবার এখানে একাই থাকতেছো, আমরা ভাবছি তুমি কোনো সমস্যায় পড়তেছো না, কারণ 2 দিন হলো তুমি উঠছো, তুমি কোনো সমস্যা পড়লে তো আমাদেরকে বলতে পারতা। তখন সিয়াম ভাই বলে যে কি সমস্যা হয়েছে এখানে, না ওরা বলতেছে ফ্রেন্ডরা বলতেছে আশেপাশে যে দেখো এটা প্রায় সময় এরকম রাতের দরজা নক করে আওয়াজ পাই, কিন্তু আমরা রুম খুলে দেখি কেউ নাই, আর যেহেতু আমরা ওইখানে রুমে কয়েকজন একসাথে থাকি আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, আর তুমি তো এখানে একা থাকো। তখন নাকি সিয়াম ভাই প্রচণ্ড ভয় পায়, উনি নিজেই সিদ্ধান্ত নেয় এবং যে উনি এখানে থাকবে না, উনি ওনার বাবা মার সাথে কন্ট্যাক্ট করে, ওনার নাকি আশেপাশে কোনো আত্মীয় বাসা ছিল ওখানে থাকা শুরু করে। তো সিয়াম ভাই যেটা বলে যে সেদিন তো এরকম এটা চলেই গেল, তো ওনার মাথায় নাকি একটা ঘুরতেছিল যে কি ঘটতে পারে এখানে। তো উনি নাকি পরবর্তীতে ওনার যে দারোয়ান চাচা ছিল, তো কোনো একদিন দারোয়ান চাচাকে উনি বলতেছে চাচা একদিন আমরা চা খাবো, আইসেন এরকম সময়। তো ওনাকে বাইরে চা খাচ্ছিল এক জায়গায়, তো সিয়াম ভাই সেই দারোয়ান চাচাকে বলতেছে, মানে হোস্টেলের দারোয়ান চাচাকে বলতেছে চাচা এই বিল্ডিংটাতে আমি ছিলাম 314 নম্বর রুমে, ওইখানে তো একটা সমস্যা হয়েছে, আপনাকে তো জানেন আপনি, তা আসলে এখানে কি আসলে কোনো সমস্যা হয়, কেন হয় এটা বলতে পারেন। চাচা নাকি বলতে রাজি হচ্ছিল না। একটা পর্যায়ে চাচাকে অনেক প্রেশার দেবো, চাচা বলতেছে যে একটা ঘটনা আছে কিন্তু আপনি হোস্টেলের অন্য কারোর সাথে এটা শেয়ার করবেন না। তখন ওই সিয়াম ভাই বলে যে হ্যাঁ বলেন সমস্যা নাই। তখন সে চাচা বলে যে আজ থেকে 2 বছর আগে নতুন ব্যাচে স্টুডেন্টরা যখন ভর্তি হবে, একটা ছেলে ছিল রনি নামে, সেই ছেলেটা 314 নম্বর রুমের পর যে রুমটা মানে 315 নম্বর রুমে এরকম থাকা শুরু করে, এবং ওরা 4 জন মিলে সেই রুমে ছিল। রনি নাকি অনেক মেধাবী ছিল এবং সে দেখতে শুনতে খুব ভালোই ছিল এবং খুব হ্যাংলা পাতলা ছিল এবং চোখে সবসময় চশমা পরা থাকতো এবং ভালোই মেধাবী ছিল, মানে কলেজে প্রতিটা পরীক্ষা নাকি সে ভালো রেজাল্ট করতো। তো সেই ছেলেটা নাকি এখানকার কোনো স্থানীয় এক লোকের মানে সাথে মিশে সে ব্ল্যাক ম্যাজিক শিখে এবং সে নাকি রুমে প্রায় ব্ল্যাক ম্যাজিকের কার্যকলাপগুলো করতো। তো ওর সাথে বাকি যে 3 জন রুমমেট ছিল নাকি এগুলো দেখে প্রায় সময় নাকি একটু ভয় পাইতো, এবং সেই রঙের মধ্যে নাকি খুব মানে চেঞ্জ আসতেছিল এইসব কাজ করতে করতে। তো এইসব কাজ যখন করতো তখন ওর রুমমেটটা ওকে ছেড়ে আশেপাশে যে রুমগুলো আছে ওগুলাতে মনে সিট ফাঁকা ছিল ওখানে চলে যায়। তো রনি তো এখানে একাই থাকা শুরু করে। তখন সে দারোয়ান চাচা সিয়াম ভাইকে বলে যে একদিন এরকম রনির কোনো সন্ধান নাই, মানে রুম সকাল থেকে বের হচ্ছে না। তো দারোয়ান চাচা নাকি রুমে নক করে সকালবেলা,
ভাবে হয়তো ঘুমাইতেছে যে বিদ্যুৎ আটকানো। দুপুরবেলা নক করে, ডাকে, কোনো সারা শব্দ নাই। বিকেলের দিকে যখন দেখতেছে না কোনো সারা শব্দ নাই, তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে রনির রুমটার দরজা ভাঙা হবে। দরজা ভেঙে দেখে যে রনি ফ্যানের মধ্যে ফাঁস দিয়ে সুইসাইড করছে এবং তার রুমের মধ্যে অনেক ব্ল্যাক ম্যাজিকের বই খোলা অবস্থায় পড়ে আছে। এটা দেখার পর সেই দারোয়ান চাচা তো সবাইকে দেখায় এবং দেখানোর পরে তো ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তের রিপোর্ট আসে এটা যে ছেলেটার হাড় নাকি শরীরে অনেক জায়গায় ভাঙা ছিল। এটা নাকি খুব রহস্যময় একটা মৃত্যু ছিল, এই কারণে যে ও নিজেই সুইসাইড করলে হাড় বিভিন্ন জায়গায় ভাঙা থাকবে কিভাবে। তখন কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে এই রুমটা তালা মারে দিবে এবং তালা মেরে দেয় ওরা। যেহেতু এখন পরবর্তী রুম লাগবে, 3 মাস পর নাকি আবার এই রুমটাকে খুলে দেওয়া হয়। তো তখন ওই এরিয়ার প্রভাবশালী কোনো একটা নেতার ছেলে সেখানে ভর্তি হয় সেই কলেজে এবং সেই নেতার ছেলেটাকে ওরকম ওর সিট পড়ে 315 নম্বর রুমে এবং সেখানে তাকে একাই থাকতে হবে। সেই ছেলেটার নাম ছিল সিফাত। তো সে এরকম নাকি থাকা শুরু করে। তো সেই ছেলেটা নাকি, সিফাত নাকি ছিল একটু পড়ালেখা খুব অমনোযোগী ছিল এবং সে রাজনীতির সাথে জড়ায় যায় এবং একটু বকরা টাইপের ছিল আর কি। এরকম ওর প্রথম কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় 2 মাস পর থেকে। সে সিফাত যখন 315 নম্বর রুমে থাকা শুরু করে, সে একদিন রাত্রেবেলা ঘুমাবে। তো ঘুমানোর পরে হঠাৎ করে সে ঘুমের মধ্যে ফিল করে যে ওর বুকের মধ্যে কিছু একটা স্পর্শ, কিছু একটা লাগছে। সে চোখ খুলেই নাকি জোর চিৎকার দিয়ে লাশ 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 বলে চিৎকার দেয় এবং আশেপাশে রুমের আশেপাশে রুমে যারা বন্ধুরা ছিল নাকি তাদেরকে দরজা ভেঙে ঢুকে এবং ও দেখার পর দেখতেছে যে সিফাত এরকম চিল্লাচ্ছে অনেক। তখন ওরা এসে বলেছে কি হয়েছে। সিফাত বলতেছে আমি এখন দেখছি যে ফ্যানের মধ্যে এখানে একটা লাশ ঝুলতেছিল এবং লাশের পাটা আমার বুকে এসে লাগতেছিল। এটা দেখার পর সেদিন রাতেই নাকি দুজন রুম ওর যে পাশের রুমে যে ইয়েরা ছিল, ফ্রেন্ডরা ছিল, ওরা দুজন রাতের ওকে থাকে এবং থাকার পর তো আর কোনো সমস্যা হয় না। তো তারপর থেকে আবার সিফাত একা থাকাই শুরু করে। কিন্তু একটা সমস্যা উদয় হয় এরকম যে, সমস্যাটা ছিল এরকম যে সিফাত নাকি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছিল। তারপর থেকে ও নাকি ঠিক আগে যেমন রনি এখানে একটু হ্যাংলা পাতলা ধরনের ছিল, সিফাত ছিল একটু মোটা ধরনের, সে নাকি আস্তে আস্তে এরকম হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছিল এবং ও চশমা পড়া শুরু করে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে পরীক্ষাতে কখনোই ভালো রেজাল্ট করতো না, খুব বাজে রেজাল্ট ছিল ওর। কিন্তু তারপর থেকে কয়েকদিন পর থেকে যখন ওদের সেমিস্টার ফাইনাল, প্রতিটা পরীক্ষা নাকি সে খুব ভালো রেজাল্ট করা শুরু করে, যেমনটা ভালো রেজাল্ট করতো রনি যে আগের এই রুমে যে সুইসাইড করেছিল। এরকম সিফাত রাজনীতি এরকম সে যে করতো, টুকিটাকি রাজনীতি করতো, সে কলেজে এগুলো ছেড়ে দেয় এবং সে নাকি ভালো হয়ে যাচ্ছিল। এরকম ঠিক রনির মতো একদিন সিফাতকে এরকম রুমে সকাল থেকে দেখছে যে রুম থেকে বের হচ্ছে না। সেই চাচা নাকি দারোয়ান চাচা নাকি রুমে নক করে, 2 বার নক করে, খুলে না। ঠিক দুপুরে যখন এরকম নক করে খুলে না, ও সিফাতের ফ্যামিলিকে জানানো হয় এবং দরজা ভেঙে দেখা হয় যে ঠিক সেম রনি যেরকম ফ্যানের মধ্যে ফাঁস দিয়েছিল, সিফাতও সেরকম ফাঁস দিয়েছে এবং ঠিক রুমের মধ্যে এরকম ব্ল্যাক ম্যাজিকের বই পড়ে আছে। তখন সিফাতের বাবা কলেজ কর্তৃপক্ষকে বলে যে না, ও আমার ছেলে এরকম সুইসাইড করে না, ওকে মেরে ফেলা হয়েছে। এটা নিয়ে নাকি অনেক মামলা মোকদ্দমা হয়, কিন্তু একটা পর্যায়ে প্রমাণ আসে যে না, সিফাত আসলে আত্মহত্যা করছিল। তো তারপর তো মামলাটা ক্লোজ হয়ে যায়। তারপরে সেই চাচা সিএম ভাইকে বলে যে তারপর থেকে এই 315 নম্বর রুমটা একবারে তালাবন্ধ থাকে এবং আমরা চাই না কলেজের এটা কেউ জানুক যে এখানে এই সমস্যাটা হয়েছে। শুধু তুমি কলেজ থেকে হোস্টেল থেকে চলে গেছো দেখে জানাইলাম এবং এটা কাউকে জানাবা না, আমাকে এই কথাটা কাউকে জানাবা না, এবং যদি কাউকে কখনো শেয়ারও করো, কখনো কলেজের আমাদের এখানে নাম দিবা না, এতে আমাদের সুনাম নষ্ট হবে। তো সিএম ভাই বলে যে এটা একটা বাস্তব ঘটনার সাথে ঘটে এবং ওটি উনি শেয়ার করে এবং এটাতে না ওই কলেজটার সেই হোস্টেলটার রুমটা নাকি এখন এরকম তালা মারা এবং কেউ থাকে না এখানে। এবং যে জেলায় এই কলেজটা সেটা খুব নাম করে একটা কলেজ। তো এটাই সিএম ভাই আমাকে বলে। তো আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। আমি পরবর্তীতে আরেকটা ঘটনা নিয়ে আসছি, সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় অনেক বছর আগের একটি ঘটনা। ঢাকার শহর থেকে প্রায় 4 ঘন্টা দূরে একটি ছোট্ট গ্রাম ছিল, নাম ছিল চরণবিল। গ্রামটি দিনের বেলায় খুব সাধারণ, বাঁশঝাড়, ধানক্ষেত, মাটির রাস্তা, পুরনো দালান আর অসংখ্য পুকুর। কিন্তু সেই গ্রামের একবারে শেষ মাথায় ছিল একটি পুকুর, সেটাকে সবাই কালো পুকুর নামেই চিনত। পুকুরটির আসল নাম কেউ জানত না। পুকুরটির নাম পরিচিতই হয়েছিল কালো পুকুর নাম।
কেউ বলতো জমিদারের আমলে নাকি পুকুরটি খোঁড়া হয়েছিল, কেউ বলতো ব্রিটিশ আমলে সেখানে একটি নৌকা ডুবে অনেক মানুষ মারা গিয়েছিল। আবার গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষরা বলতো ওই পুকুরে পানি নেই, ওখানে পানি সেজে অন্য কিছু আছে। কথাটা শুনলে সবাই হাসত, কিন্তু গ্রামের কেউ রাতের বেলা পুকুরের কাছে যেত না, কারণ একটা অদ্ভুত নিয়ম ছিল, রাত 12টার পর যদি পুকুর থেকে কেউ তোমার নাম ধরে ডাকে কোনোভাবেই উত্তর দেওয়া যাবে না, যতই পরিচিত কণ্ঠ হোক, মায়ের কণ্ঠ, বাবার কণ্ঠ, বন্ধুর কণ্ঠ, এমনকি নিজের কণ্ঠ হলেও। কারণ যে একবার সেই ডাকে উত্তর দিত তাকে আর কখনো কেউ নাকি দেখতে পেত না। সেই গ্রামেরই একজন ছেলে রাফি। রাফি এসব গল্পে বিশ্বাস করত না। ঢাকা শহরে তার বড় হওয়া, ভূতের গল্প শুনলে সে সবসময় হাসত। একদিন তার মামার বাড়ি সে বেড়াতে গিয়ে সে গ্রামের কয়েকজন ছেলের সঙ্গে বসে চায়ের দোকানে গল্প করছিল। সেখানে এক বৃদ্ধ করিম চাচাও ছিলেন। রাফি হেসে বলল, চাচা, কালো পুকুরে কি সত্যি ভূত আছে? করিম চাচা চুপ করে রাফির দিকে তাকালেন, তারপর বললেন, তুই শহরের ছেলে, এসব জিজ্ঞেস করিস না। রাফি বলল, কেন? বৃদ্ধ চাচা উত্তর দিলেন, কারণ কিছু জায়গা আছে যেগুলো নিয়ে মজা করা কোনোভাবেও ঠিক নয়। রাফি তারপরও হাসল। চাচা, ভূত যদি থাকে আজ রাতেই দেখে আসবো। চায়ের দোকানের সবাই যেন একসঙ্গে নিশ্চুপ হয়ে গেল। করিম চাচা কাপটা নামিয়ে বললেন, আজ রাতেই? রাফি উত্তর দিল, হ্যাঁ, 12টার পরেই যাব। বৃদ্ধ লোকটা এবার আর হাসলেন। তিনি ধীরে ধীরে শুধু একটি কথা বললেন, যদি যাস একটা কথা মনে রাখিস, পুকুরের পানি যদি তোকে তোর নিজের মুখ দেখায়, পানির দিকে দ্বিতীয়বার আর ভুলেও তাকাস না। রাফি হেসে উঠল, এ আবার কেমন কথা? করিম চাচা এরপর আর কোনো উত্তর দিলেন, শুধু উঠে চলে গেলেন। সেদিন রাত 11টার পর থেকেই গ্রামের চারপাশ অস্বাভাবিক শান্ত হয়ে গেল। রফিক, তার দুই বন্ধু সজীব আর নাইম, তিনজনেই টর্চ হাতে নিয়ে বের হল ওই পুকুরে যাওয়ার উদ্দেশ্যে। আকাশে তখন চাঁদ ছিল না, শুধু মেঘের ফাঁকে ফাঁকে কয়েকটা তার। রাস্তার দুপাশে বাতাস ছিল না, অথচ বাসগুলো কেমন যেন আস্তে আস্তে দুলছিল। সজীব খুব ফিসফিস করে বলল, দোস্ত, ফিরে যাই। রাফি বলল, এখনই ভয় পেয়ে গেলি? নাইম বলল, ভয় না, কিন্তু জায়গাটা আমার ভালো লাগছে না। রাফি একটু হেসে বলল, ভূত যদি আসে সবাই মিলে সেলফি তুলব। তারা হাঁটতে হাঁটতে কালো পুকুরের প্রায় কাছেই পৌঁছাল। পুকুরটা সত্যি অদ্ভুত রকমের ছিল। দিনে যেখানে সবুজ পানি দেখা যেত, রাতে সেটাতে মনে হচ্ছিল এক বিশাল কালো গর্ত। পানির উপর একটা পাতাও যেন নড়ছিল। চারপাশে কোনো ব্যাঙের ডাক নেই, ঝিঝি পোকার জন্য কোনো শব্দই নেই, কোনো কুকুরের ডাক নেই, কোনো কিছুই নেই। রাফি টর্চ জ্বালিয়ে পুকুরের দিকে ধরল। আলোয় পানির উপর পড়তেই তিনজন একসঙ্গে যেন নিমিষেই থেমে গেল। পানির উপর ছোট ছোট ঢেউ উঠছে, যদিও তখন বাতাস ছিল না। একটা, দুটা, তিনটা, তারপর ছপ করে মনে হলো পুকুরের মাঝখানে পানিতে কেউ একটা পাথর ফেললো, এমন শব্দ হলো। সজীব বলল, চল। রাফি বলল, দাঁড়া। হঠাৎ পুকুরের উপাস থেকে একটা শব্দ ভেসে এলো, খুব ক্ষীণ শব্দ, মনে হলো কেউ যেন কাঁদছে হু হু করে। নাইমের মুখ সাদা হয়ে গেল। কে ওখানে? রাফি টর্চ ঘুরিয়ে ধরল, কেউ নেই। আবারও সেই শব্দ, হু হু করে, এবার একটু পরিষ্কার, মনে হলো কোনো মেয়ে যেন কাঁদছে। সজীব বলল, কেউ বিপদে আছে নাকি? রাফি বলল, চল দেখি। তারা পুকুরের চারপাশ দিয়ে হাঁটতে লাগলো, কিন্তু তারা যতই এগোয় কান্নার শব্দটা ততই যেন দূরে চলে যায়। অবশেষে তারা পুকুরের উত্তর পাশে পৌঁছালো, যেখানে একটা পুরনো বট গাছ, গাছের নিচে একটা ভাঙ্গা কাঠের বেঞ্চ, আর বেঞ্চের উপর একটা লাল রঙের পুতুল।
নাইম সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াল। এটা এটা এখানে কিভাবে? রাফি পুতুলটা হাতে তুলল। পুতুলটার একটা চোখ নেই, আর অন্য চোখটা কেমন যেন জীবন্ত জীবন্ত ভাব। সজীব বলল, ফেলে দে। রাফি পুতুলটা মাটিতে ছুঁড়ে ফেলল। আর ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, ভাইয়া। তিনজনে যেন জমে গেল। রাফি ধীরে ধীরে ঘুরতে যাবে। নাইম তার হাত চেপে ধরল, ঘুরবি না। সে বলল, কেন? নাইম খুব কাপা গলায় বলল, করিম চাচা বলেছিলেন কেউ ডাকলে কোনো উত্তর দিতে নেই। এর পরপরই কণ্ঠটা এবার একবারে রাফির কানের কাছে, ভাইয়া আমাকে একা রেখে চলে গেলে কেন? রাফির শরীর যেন নিমিষেই ঠান্ডা হয়ে গেল, কারণ কণ্ঠটা সে চিনতে পেরেছে। এই কণ্ঠটা তার ছোট্ট বোন মিমের কণ্ঠ। কিন্তু মিম তো তখন ঢাকায়, 1000 মাইল দূর। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মিম 3 বছর আগেই মারা গেছে। রাফি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর পিছন থেকে আবারও ডাক এলো, ভাইয়া। এবার কণ্ঠটা একটু কাঁপছে, ভাইয়া আমার খুব ঠান্ডা লাগছে। রাফির চোখ দিয়ে নিমিষেই পানি বের হয়ে গেল। তার বোনের কথা মনে পড়তেই 3 বছর আগে মিম পুকুরে পড়েই মারা গিয়েছিল। রাফি তখন ঢাকায় ছিল। শেষবার মিম ফোনে বলেছিল, ভাইয়া তুমি কবে আসবে? রাফি বলেছিল কাল আসবো, কিন্তু সে যেতে পারেন। মিম আর পরের দিন পর্যন্ত বেঁচেই ছিল না। পিছন থেকে আবারও মিমের কণ্ঠ, ভাইয়া একবার তাকাও। রাফি দাঁত চেপে দাঁড়িয়ে রইল। সুদীপ হঠাৎ চিৎকার করে উঠল, দৌড় দে। তিনজনে একসঙ্গে দৌড়াতে শুরু করল। কিন্তু কিছুদিন যাওয়ার পর রাফি বুঝতে পারল সজীব আর নাইম তার সঙ্গে নেই, সে একা। চারদিকে অন্ধকার, টর্চটাও জ্বলছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে বুঝতে পারল যে রাস্তা দিয়ে সে দৌড়াচ্ছে সেই রাস্তা শেষই যেন হচ্ছে না। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এরপর একই বাঁধঝাড়, একই ভাঙ্গা গাছ, একই পুকুর, সব কিছুই যেন একই। তা মনে হচ্ছিল তারা যেন বারবার একই জায়গায় বারবার ফিরে আসছে। এরপর হঠাৎ রাফি থেমে গেল। সে বুঝলো সে গোল হয়ে আবারও সেই পুকুরের কাছেই ফিরে আসছে। আর ঠিক তখনই পানির ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, রাফি। সে চমকে উঠল। কণ্ঠটা তার ঠিক নিজের কণ্ঠ, হুবহু। এরপর কণ্ঠটা আবার বলল, রাফি তুই আমাকে রেখে চলে গেলি কেন? রাফি পুকুরের দিকে আর তাকালো। সে পিছনের দিকে হাঁটতে লাগলো। তখন পানির উপর একটা অদ্ভুত শব্দ হলো, ছল ছল করে। মনে হলো কেউ পানি ভেঙে উঠে আসছে। তারপর পায়ের শব্দ, পেছনে 1 পা 2 পা 3 পা, কেউ যেন তার পেছনে হাঁটছে। রাফি দৌড়াতেই যাচ্ছিল, কিন্তু তার পা যেন নড়লই না। তারপর কানে ফিসফিস করে কেউ বলল, তুই যদি পেছনে না তাকাস আমি তোর সামনে আসব। রাফির বুকের ভিতরটা যেন কেঁপে উঠল। রাফি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করল। হঠাৎ সামনে থেকে তার মায়ের কণ্ঠ, রাফি বাবা আমার দিকে তাকাও। রাফি তবুও চোখ খুলল না। বাবা আমি তোর মা। রাফির চোখে যেন পানি চলে এলো। মা ডাকতে ইচ্ছা করছিল তার খুব, কিন্তু সে চুপ রইল। আর ঠিক তখনই কণ্ঠটা বদলে গেল। একই কণ্ঠ, কিন্তু এবার একটু কর্কশ কণ্ঠ, তুই আমাকে চিনতে পারছিস না? তারপর একটা প্রচণ্ড হাসি। রাফি আর সহ্যই করতে না পারলে সে চোখ খুলে খুব দ্রুত দৌড় দিল। ভোরের আলো ফুটতে শুরু করলো। রাফি দৌড়াতে দৌড়াতে গ্রামের প্রথম বাড়িতে এসে পড়ে গেল। তারপর লোকজন ছুটে এলে তাকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে যায় বিশ্রাম করা। এরপর থেকে রাফি আর কখনোই ওই পুকুরের কাছে যায় না, এবং তার ভুল ধারণা ভেঙে যায় যে ভূত বলতে